আজ প্রিয়ন্তীর বিয়ে। প্রিয়ন্তীর যার সাথে বিয়ে হচ্ছে সেই মানুষটা সম্পর্কে প্রিয়ন্তীর জামাইবাবু। একসময় দিদির বর ছিল, তবে এখন তা শুধু অতীত। দিদি সংসার জীবনে 3 বছর আর 1.5 বছরের একটা মেয়েবাবুকে ফেলে প্রেমের টানে মাছ চারেক আগে পরপুরুষের হাত ধরে রাত দুপুরে পালিয়ে গেছে। দিদির প্রেমটা অবশ্য বিয়ের আগে ছিল। বেকার প্রেমিক দেখে বাবা মা মেনে নেয়নি। জোর করে দিদিকে মোটা মাইনে চাকরি পাওয়া সরকারি চাকরিজীবী জামাইবাবুর সাথে বিয়ে দিয়ে দিল। বাবা মা ভেবেছিল বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। দিদির বিয়ে হলো, বাচ্চা হলো, তবুও কিছু ঠিক হয়নি। তার ফলস্বরূপ প্রিয়ন্তীকে বলির পাঠা হতে হচ্ছে। আচ্ছা, পাঠার স্ত্রীবাচক শব্দ কীভাবে পাঠি? দিদির এত ছোট বাবুকে কে দেখবে? বাবা মা নাতনিকে নিজের কাছে এনে রাখতে চাইছিল। জামাইবাবু রাজি হলো না। জামাইবাবু দিদিকে ফিরিয়ে আনতে শেষ চেষ্টা করেছিলেন, তবে কোনো লাভ হয়নি। দিদি তার সিদ্ধান্ত অনড়। এদিকে দিদির শাশুড়ির বয়স হয়েছে। 1.5 বছরের বাচ্চাকে একা একা ঠিকমতো দেখাশোনা করতে পারবে না। তারাই খুব আগ্রহ নিয়ে তাদের ছেলের সাথে দ্বিতীয়বার প্রিয়ন্তীর বিয়ের প্রস্তাব রাখলেন। প্রিয়ন্তীর বাবা যদিও সময় নিয়েছিলেন, তবে মা চট করে রাজি হয়ে গেলেন। দিদির বর নামক মানুষটাকে সবসময় বড় দাদার মতো দেখে এসেছে প্রিয়ন্তী। প্রিয়ন্তী কিছুতেই রাজি হতে চাইল না। মা ইমোশনাল ব্ল্যাকমেল করে মাথার দিব্যি টিব্বি দিয়ে এক প্রকার জোর করে প্রিয়ন্তীকে বিয়েতে রাজি হতে বাধ্য করল। প্রিয়ন্তীর মা প্রমা দেবী লোভী মহিলা। নাহলে বড় মেয়ের জের ধরে ছোট মেয়ের নতুন সংসারে অশান্তি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তারপরে এই ঘরে মেয়ের বিয়ে দিবে কেন? প্রিয়ন্তী বড় বোনের নাম সায়ন্তী। প্রিয়ন্তী যার সাথে আজ বিয়ে, মানে দিদির বরের নাম রাতুল সাহা। রাতুল সরকারি চাকরিজীবী। রাতুলের বাবাও দীর্ঘদিন সরকারি চাকরি করছেন, এখন অবসরপ্রাপ্ত। রাতুলরা 2 ভাই বোন। গ্রামে অঢেল সম্পত্তি, উত্তরায় একটা ফ্ল্যাট, ব্যাংকে অনেক টাকা পয়সা আছে। এত কিছুর মালিক রাতুলের বাবার পরে রাতুলেই তো উত্তরাধিকারী সূত্রে পাবে। তাছাড়া রাতুলের বয়স একটু বেশি হলে বোঝার উপায় নেই। নিয়মিত জিম করা, মেয়েধীন পেটানো শরীর, গায়ের রং চাপা হলেও সুন্দর চোখ মুখ, বেশ লম্বা চওড়া, মুখে ছেটে রাখা সুন্দর চাপদারি, চোখে সারাক্ষণ চশমা পরে থাকে, দেখতে খারাপ লাগে না। অন্যদিকে প্রিয়ন্তীর গায়ের রং উজ্জ্বল ফর্সা, দেখতে একটু খাটো গোছে, সিল্কি চুলগুলো কোমর ছুঁই ছুঁই, সুন্দর ভুরু যুগলের নিচে ঘন কালো পাপড়ি, টানা টানা চোখ, হাসলে গালের ভাঁজে টোল পড়ে, দেখতে অন্যরকম সুন্দর লাগে। প্রিয়ন্তীর চেহারা জুড়ে একরাশ মায়া। একটু বেশিক্ষণ তাকিয়ে থাকলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। চলার পথে কিছু মেখে দেখলে চট করে ভালো লেগে যায়। একবার ছেড়ে দুবার তাকাতে ইচ্ছে করে। অচেনা মুখখানি দেখতে আশ্চর্যজনকভাবে মনটাও অজানা কারণে ভালো হয়ে যায়। প্রিয়ন্তীর চেহারা ঠিক সেই রকম সুন্দর, যে কেউ দেখে পছন্দ করার মতো একটি বেশি সুন্দরী। এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী প্রিয়ন্তী। এত তাড়াতাড়ি ওর বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, তবে উপায় নেই। তাছাড়া বিয়ে না করারও বা একটা কারণ আছে বই কি। প্রিয়ন্তীর বয়ফ্রেন্ড ছিল। প্রিয়ন্তীর বয়ফ্রেন্ড নাম দেবকুমার ঘোষ। প্রিয়ন্তী ছোট করে দেবদা ডাকে। দেব প্রিয়ন্তীর 2 ব্যাচের সিনিয়র। দেবুর সাথে 6 মাসের সম্পর্ক ছিল প্রিয়ন্তীর। দেবু খুব বাজে প্রস্তাব দেওয়াতে প্রিয়ন্তী ব্রেকআপ করেছে। তারপর থেকে ছেলেদের প্রতি বিশ্বাস উঠে আছে। যদিও তারপর অজস্রবার ক্ষমা চেয়েছে দেবু, তবে প্রিয়ন্তী আর নতুন করে সম্পর্কে জড়াতে রাজি হয়নি। প্রিয়ন্তী বউ সেজে বসে আছে। পার্লারের লোকেরা বাড়ি বেয়ে এসে ছাড় দিয়ে গেছে। লাল বেনারসি ভারী জুয়েলারিতে বধূ বেশে প্রিয়ন্তীর সৌন্দর্য যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। প্রিয়ন্তীর একটুও ভালো লাগছে না। অস্থির বিদঘুটে মনোভাব নিয়ে কতক্ষণ বসে থাকা যায়? এদিকে দেবু বারবার ফোন দিচ্ছে। প্রিয়ন্তী বাথরুমে যাওয়ার কথা বলে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। আশেপাশে এক নজর চোখ বুলিয়ে ফোনটা রিসিভ করে আস্তে করে বলল, হ্যালো। দেবু সিগারেটের শেষ টান দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি কি সত্যি সত্যি বিয়ে করছো প্রিয়ন্তী? তোমার এখনও কেন মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলেছিলাম? আমার বিশ্বাস হচ্ছে না। মানুষ একটু ভবঘুরে বাউন্ডুলে ধরনের, জীবন নিয়ে সিরিয়াস না, সব কিছু ফান মনে করে। সেদিন প্রিয়ন্তী ব্রেকআপ করে চলে আসার পর থেকে দেবু কারণে অকারণে প্রিয়ন্তীকে ফোন দেয়। দিব্যি কেটে বলে আর কোনোদিন প্রিয়ন্তীকে বাজে প্রস্তাব দেবে না। তবে নতুন কোনো রিলেশনে যাওয়ার আর কোনো আগ্রহ পায় না প্রিয়ন্তী। দেবু অস্থির হয়ে বলে, তুমি চলে এসো প্রিয়ন্তী। কোথায় যাব? আশ্চর্য, কোথায় আবার? আমার কাছে চলে এসো। সম্ভব না। কেন? কারণ আজ আমার বিয়ে। প্রিয়ন্তী, এখন মজা করার সময় না। তোমার বড় বোন যদি 1.5 বছরের বাচ্চা ফেলে প্রেমিকের টানে ঘর ছাড়তে পারে, তুমি কেন পারবে না? তাছাড়া তোমার তো এখনো বিয়ে হয়নি। আমি তো আর দিদি না। বিয়ে যখন করতে পারবো না, প্রেম করেছিলে কেন? তুমি বোধহয় অতীত ভুলে যাচ্ছ, সেই কবেই আমাদের ব্রেকআপ হয়ে গেছে। দেবু বড় করে নিঃশ্বাস নিল, বড় বিষণ্ণ কণ্ঠে বলল, সরি প্রিয়ন্তী, রাখি কেমন? দেবু বেসামাল হলো, অস্থির হয়ে বলল, আরে কেন বুঝতে পারছো না? আমি তো বেকার। এখন বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তোমার বাবা মা আমাকে কিছুতেই মেনে নেবে না। শুধু তুমি কেন, বাবা মা রাতুল ছাড়া এখন অন্য কাউকে আমার বর হিসেবে মেনে নেবে না। তোমার বাবা মা অন্তত লোভী। মুখ সামলে কথা বলে দেবতা।
আমার কথা শুনতে তো এখন ভালোই লাগবে না, তবে শুনে রাখো, আমি সারা জীবন শুধু তোমার অপেক্ষায় থাকবো প্রিয়ন্তী। প্রিয়ন্তী চট করে ফোনের লাইন কেটে দিল, তারপর দেবুর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। দিদি যে ভুল করেছে এই একই ভুল প্রিয়ন্তী কখনো করবে না। সন্ধ্যা 7টার লগ্নে রাতুল প্রিয়ন্তীর বিয়ে হয়ে গেল। বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করে রাতুলদের বাড়ি যেতে যেতে মধ্যরাত হয়ে গেল। প্রিয়ন্তী আজ সারাদিন কিছু খায়নি। বিয়ের শেষে বড় মা জোর করে কয়েক গাল ভাত মুখে তুলে খাইয়ে দিয়েছিল। সারা রাস্তা বমি করতে করতে বিধ্বস্ত অবস্থায় রাতুলদের বাড়িতে পৌঁছলো। বাসায় পৌঁছে রাতুল টোপর সহ সোফায় ফেলে নিজের ঘরে চলে গেল। প্রিয়ন্তী ড্রয়িং রুমে বসে আছে। এই বাসাটি প্রিয়ন্তীর চেনা। 3 বছর অনেকবার আসা হয়েছে, তবে আজকের মতো এমন অদ্ভুত অনুভূতি কখনো হয়নি। রাতুলের ছোট বোন ঋতু এসে প্রিয়ন্তীর পাশে বসলো। ঋতু আবার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। আজ পরীক্ষা ছিল, তার জন্য বিয়েতে যেতে পারেনি। মধ্যরাতে ঘুম ভেঙে দেখলো ওরা এসে গেছে। বলল, বৌদি চলো ফ্রেশ হয়ে নেবে। ঋতুর মুখে এই প্রথম বৌদির একটা শুনে প্রিয়ন্তীর যেন কেমন লাগলো। ঋতুর সাথে আগে থেকে প্রিয়ন্তীর বেশ সখ্যতা ছিল, তবে ঋতু সবসময় প্রিয়ন্তীকে প্রিয়ন্তীদি বলে ডাকতো। অবশ্য এখন সম্পর্ক তো বদলে গেছে। আগে ছিল বৌদির ছোট বোন, আর এখন সে নিজেই ঋতুদির বৌদি হয়ে গেছে। আজ একবার রাতুলের সাথে প্রিয়ন্তীর কথা হয়নি। শুভ সুনির্দিষ্ট সময় অনুরোধে খুব অল্প সময়ের জন্য দুজনের দৃষ্টি বিনিময় হয়েছিল। তারপর বাকি নিয়মগুলো দুজনের জড়বস্তুর মতো শুধু একটার পর একটা পালন করে গেছে। প্রিয়ন্তী ঋতুর সাথে উঠে চলে গেল। ঋতু প্রিয়ন্তীকে রাতুলের ঘরে নিয়ে গেল। রাতুল শুয়েছিল, ওদের দেখে উঠে ব্যালকনিতে চলে গেল। ঋতু লাগেজ খুলে একটা সুতি শাড়ি বের করে দিল প্রিয়ন্তীকে। বলল, কাপড়টা পাল্টে নাও, ফ্রেশ লাগবে। আমি হেল্প করবো? প্রিয়ন্তী ইতস্তত করল, আমি স্নান করব। বেশ, বাথরুমে যাও। ওয়েট, তোমার চুলের খোপাটা খুলে দেই। পার্লারের মেয়েটা প্রিয়ন্তীর মাথায় এক গাদা ক্লিপ দিয়ে খোপা করে দিয়েছে। ঋতু তেলের বোতল নিয়ে এলো। প্রিয়ন্তীর চুলের খোপার সময় নিয়ে খুব সাবধানে খুলে দিল। প্রিয়ন্তীর সুতি শাড়ি আর ব্লাউজ নিয়ে বাথরুমে ঢুকলো। প্রায় 20 মিনিট পর স্নান ছেড়ে বের হলো প্রিয়ন্তী। রাতুল তখনও ঘরে আসেনি। ঘরে বসে আছে রাতুলের মা রিক্তা দেবী আর রাতুলের বোন ঋতু। মা পই পই করে বলে দিয়েছে শ্বশুর শাশুড়ির সামনে মাথায় ঘোমটা দিবি। প্রিয়ন্তী রিক্তা দেবীকে দেখে মাথায় আলতো করে হাতে কাপড় তুলে নিল। আজ কেন যেন ওনাদের সামনে খুব লজ্জা লাগছে। প্রিয়ন্তী ধীর পায়ে এগিয়ে এসে নিচু কণ্ঠে বলল, মৃণালিনী কোথায়? রাতুলের 1.5 বছরের মেয়েটার নাম মৃণালিনী। রিক্তা দেবী বললেন, মৃণালিনী ঘুমে। প্রিয়ন্তীতে ইতস্তত করল, ওকে বরং এখানে নিয়ে আসতেন। রিক্তা দেবী বলল, আজ থাক, এখন আনতে গেলে কাঁচা ঘুম ভেঙে যাবে। তুমি দাঁড়িয়ে রইলে কেন? সিঁথিতে সিঁদুর পরে খেয়ে নাও। প্রিয়ন্তী চুল মুছে মাথা আসছে। সিঁথি ভর্তি রাতুলের নামে সিঁদুর পড়ল। অথচ দুদিন আগে মানুষটা সম্পর্কে প্রিয়ন্তীর জামাইবাবু ছিল। দুদিনের ব্যবধানে এখন শুধু জামাই হয়ে গেছে। কথাগুলো ভাবতে প্রিয়ন্তীর গা শিরশির করে উঠল। রিক্তা দেবী প্রিয়ন্তীকে সিঁদুর পরতে দেখে বলল, তোমার বোন সায়ন্তী এরকম একটা কুৎসিত কাণ্ড ঘটাবে আমরা কেউ কল্পনা করিনি। আমার ছেলে ছুটিতে বাড়ি এলে ওর সাথে প্রায় অশান্তি করতো। আমরা ভাবতাম স্বামী স্ত্রীর মাঝে তো ঝগড়া লাগে, এ আর নতুন কি। আমার ছেলেটাও চাপা স্বভাবের জানো। বউ যে বিয়ের পরেও পরকীয়া করে যেন কখনো আমাদের জানেনি। ছেলে আমার বা কতটুকুই জানতো। এত নিখুঁত অভিনয় করতো তোমার বোন। কতটা বেয়াদব আর ছিনাল হলে 1.5 বছরের বাচ্চা পেলে রসিকনগরে হাত ধরে পালিয়ে যায়। কলিজা আছে। শান্তি যতই খারাপ হোক, হাজারে হলো সম্পর্কে প্রিয়ন্তীর দিদি। দিদির প্রাক্তন এবং প্রিয়ন্তীর বর্তমান শাশুড়ি নামক মানুষটার মুখে দিদির নামে এত কুৎসিত কথা শুনতে প্রিয়ন্তীর একটু ভালো লাগলো না। রীতি বলে, আহ মা, চুপ করো তো। তুই চুপ কর, বলতে দে আমাকে। শোনো প্রিয়ন্তী, এত কিছু পরও তোমাকে আমরা বউ করে কেন এনেছি জানো? দুটো কারণ। এক, তোমার ভাগ্নিকে মাতৃস্নেহে বড় করবে তুমি। আর দুই, ওই যদি কোনোদিন ফিরে আসে তাহলে দেখবে কি হারাইছে সে, এবং সেই অনুতাপে সারা জীবন আফসোস করে জ্বলে পুড়ে মরবে। তোমার কোনো কিছুর আমরা অভাব রাখবো না। আমরাও দেখবো ওর নাগরকে কতদিন সুখে রাখে। কত শখ করে বউ করে এনেছিলাম, অথচ আমাদের মুখে চুনকালি মেখে কীভাবে ঘর ছাড়লো, এখনও ভাবলে আমার মাথায় রক্ত উঠে যায়। যাই হোক, এখন এই টপিক বাদ দিই। তুমি খেয়ে নাও। এই রাতুল, খেয়ে যা বাবা। পুরো সময় প্রিয়ন্তী নিলুপ্ত ভঙ্গিতে বসেছিল। কেবল তো শুরু, এই কথাগুলো সারা জীবন শুনতে হবে প্রিয়ন্তীকে। বেশ বুঝতে পারছে প্রিয়ন্তী। ঋতু ফিসফিস করে বলল, মায়ের কথায় কিছু মনে করো না বৌদি। আসলে মা সেকালে চিন্তা ভাবনার মানুষ। তোমার বোনের 3 বছরের সংসার পেরে চলে যাওয়াটা মা এখনো মেনে নিতে পারেনি। রিক্তা দেবী বলল, ও হ্যাঁ বৌমা, আর একটা কথা বলি। তোমার বোন তো, তোমার বাবা মা আমাদের সবার মুখে চুনকালি দিয়েছে। তুমি এমন কিছু করো না যাতে তোমার বাবা মায়ের শিক্ষায় প্রশ্ন ওঠে। এমনিতে তোমার বোন যা করেছে, তোমার ভালো করে বিয়ে হতো না। তোমার রাজকপাল, বুঝলে? কেমন রাজকপাল, বেশ বোঝা হয়ে গেল প্রিয়ন্তীর। বিয়ের একদিনও যায়নি, অথচ এক্ষুনি যা শুরু করেছেন এই মহিলা, বাকি জীবন কিভাবে কাটাবে কে জানে।
মা বাবাও এই চিন্তাভাবনা থেকে রাতুলের সাথে বিয়ে দিয়েছেন। মা প্রায় আফসোস করে বলতো সায়ন্তের ঘটনার জের ধরে প্রিয়ন্তীর ভালো ঘরে বিয়ে হবে না। এতে অবশ্য প্রিয়ন্তীর কোনো মাথা ব্যথা ছিল না। মায়ের ডাক শুনে রাতুল ঘরে এলো। রিক্তা দেবে বলে, খেয়ে নে বাবা। রাতুল একবার আর চোখে প্রিয়ন্তীর দিকে তাকালো। মাকে বলল, খেতে ইচ্ছে করছে না মা। প্রিয়ন্তী, তুমি কি খাবে? পেটে খিদে চুকচু করছে, তবে খাবো বলতে লজ্জা করছে লাগছে প্রিয়ন্তীর। রাতুল বলল, খাবার রেখে যাও মা, খিদে লাগলে খেয়ে নিব আমরা। আচ্ছা বাবা, এবার একটু রেস্ট নে তোরা। ঋতু, চল ঘুমাবি। মা আর বোন উঠে যেতেই রাতুল আস্তে করে দরজাটা চাপিয়ে দিল। ধীর কণ্ঠে বলল, খেয়ে নাও প্রিয়ন্তী। প্রিয়ন্তী খিদে অস্থির বোধ করছে, তবু ভদ্রতা করে বলল, আপনি খাবেন না? না। প্রিয়ন্তী আর কথা বলল না, হাত ধুয়ে খেতে বসলো। মা যা ডাল দিয়ে অর্ধেক ভাত মেখে খেয়ে এক গ্লাস জল ঢকঢক করে গিলে ফেললো। পেট ভরে গেল। রাতুল খাটে হেলান দিয়ে আধা সহায় এক মনে ফোন স্ক্রল করছিল। প্রিয়ন্তীর খাওয়া শেষ হতে রাতুল বলল, এদিকে এসো প্রিয়ন্তী। এখন প্রিয়ন্তী ভয় ভয় করছে। এই মানুষটাকে একটানা 3টা বছর জামাইবাবু ডেকে এসেছে প্রিয়ন্তী। ভাগ্যক্রমে মানুষটা এখন প্রিয়ন্তীর বর। দিদি কেন যে এত বড় একটা ভুল করলো, এর খেসারত এখন প্রিয়ন্তীকে দিতে হবে। প্রিয়ন্তী গুটিগুটি পায়ে এসে রাতুলের সামনে দাঁড়ালো। রাতুল ফোনটা বিছানায় রেখে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, তুমি এখন কেমন অনুভব করছো প্রিয়ন্তী? প্রিয়ন্তী রাতুলের কথার মানে কিছুই ঠিক বুঝতে পারল না। জিজ্ঞাসা দৃষ্টিতে রাতুলের মুখের দিকে তাকালো। রাতুল চোখ থেকে চশমাটা খুলে শার্টের কোনা দিয়ে মুছে নিয়ে চোখে পড়ল। তারপর আস্তে করে উঠে বাবু হয়ে বসলো রাতুল। বলল, তোমার দিদির সাথে আমার 3 বছর সংসার ছিল। না চাইতে তোমার দিদিকে সব দিয়েছি আমি। কত রিকোয়েস্ট করেছি আমার সাথে থেকে যেতে। একবার আমার খুব নির্জন একটা এলাকায় পোস্টিং হলো। শীতের রাতে একা একা মন টিকত না। তোমার দিদিকে কতবার বলেছি, চলো আমরা একসাথে থাকি। তোমার দিদি আমার বাবা মাকে দেখে রাখার অজুহাতে আমার সাথে গেলই না। বিয়ের 8 মাস পরে জানতে পারলাম তোমার দিদির গোপন প্রেমের কথা। যেদিন হাতে নাতে তোমার দিদিকে প্রমাণসহ ধরলাম, তোমার দিদি আমার পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলো, আমার কাছে ক্ষমা চাইলো, আর জীবনেও তার সাথে সম্পর্ক রাখবে না এই বলে আমার গা ছুঁয়ে কথাও দিল। প্রথম প্রথম মেনে নিতে আমার খুব কষ্ট হয়েছিল, তবুও সম্মান নষ্ট হবার ভয়ে মেনে নিয়েছি। তাছাড়া ততদিনে তোমার দিদির মায়ে ভীষণভাবে জড়িয়ে পড়েছিলাম। তারপর তো মৃণালিনী তোমার দিদির পেটে এলো। ভেবেছিলাম এবার ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে আমার 1.5 বছরের মেয়েকে ফেলে তোমার দিদি পালিয়ে গেল। আচ্ছা, আমার কি দোষ ছিল বলো তো? আমার কথা বাদেই দিলাম, আমার ছোট্ট মেয়েটার কী দোষ ছিল? যাওয়ার হলে বিয়ের আগেই পালিয়ে যেত। তা না গেলে আমার বাচ্চা ওর গর্ভে আসার আগেই যেত। কিন্তু ও তা করলো না। আমার মেয়েটাকে এতিম করে দিয়ে ওর সো কল্ড প্রেমিকের ভালোবাসার টানে পালিয়ে গেল। আমি তো প্রথমে মানতেই পাইনি। কত রাত নির্ঘুমে কাটিয়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, অন্তত বিয়ের আগে একবার তোমার সাথে সামনাসামনি কথা বলে নিতে চেয়েছিলাম। মা এমনভাবে আমাকে বোঝালো, অন্য কেউ না, একমাত্র তুমিই নাকি আমার মেয়ের বেস্ট মা হবে। তাছাড়া তোমার দিদির ওরকম একটা কুৎসিত ঘটনার পর তোমার ভালো ঘরে বিয়ে হওয়ার সম্ভাবনা কম। সব কিছু বিবেচনা করে একবার বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু করার আগে আমাকে স্পষ্ট করে একটা কথা বলো তো প্রিয়ন্তী। প্রিয়ন্তী জড়তা নিয়ে বলল, কী কথা? তোমারই কি তোমার দিদির মতো অন্য কোথাও রিলেশন আছে? প্রিয়ন্তী এক মুহূর্তের জন্য থমকে গেল। পায়ের নিচ থেকে কি যেন শিরশির করছে। মিথ্যে বলবে না সত্যি বলবে সঠিক বুঝতে পারছে না প্রিয়ন্তী। ওর বড্ড অস্থির লাগছে। কী হলো প্রিয়ন্তী? প্রিয়ন্তী শুকনো ঢোক গিলল, গলা শুকিয়ে চৌচির। রাতুলের সন্দেহ প্রবল হলো। বিড়বিড় করে বলল, বেছে বেছে এই ধরনের মেয়েগুলো কেন যে আমার ভাগ্যে জোটে? প্রিয়ন্তী মাথা নিচু করে বলে, ছিল। রাতুলের মনটা তিতা বিষে ভরে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, মানে এখন নেই বলতে যাচ্ছ? হ্যাঁ মানে? না মানে না। রাতুল প্রিয়ন্তীর হাত মুঠো করে ধরল। প্রিয়ন্তী ভয়ে ধুকপুক করছে। পেটের ভিতর কি যেন কামড়ে উঠছে, গা গুলিয়ে উঠছে। রাতুল চাপা কণ্ঠে বলল, প্রেম যখন করতেই আমাকে বিয়ে করলে কেন? এ নিয়ে তোমার দিদির মতো তোমারও কি আমাকে ঠকানোর ইচ্ছা আছে? লিসেন প্রিয়ন্তী, ওই ধরনের ইচ্ছে যদি থেকে থাকে, এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবে তুমি। তোমাদের জন্য বারবার আমি অপমানিত হতে পারবো না। তোমাদের মান সম্মান না থাকলে কি হবে? এই সমাজে আমাদের মান সম্মান আছে। কি হলো, কথা বলছো না কেন? একা যেতে ভয় পাচ্ছ? চলো, আমি তোমাকে দিয়ে আসি। রাতুল প্রিয়ন্তের হাতখানা ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে গেল। প্যান্টের পকেটে ফোন নিয়ে আবারও প্রিয়ন্তের হাতখানা শক্ত করে ধরল। প্রিয়ন্তের চোখের কোণে বিন্দু বিন্দু জল জমল। ভেজা কণ্ঠ বলে, আমি কোথাও যাব না। রাতুলের রাগ চড়ে গেল। প্রিয়ন্তীকে ছেড়ে দিয়ে ফোনটা বিছানায় আছড়ে ফেলল। নিজের মাথার চুলগুলো টেনে ধরে বড় বড় শ্বাস ফেলে প্রাণপণে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। বলল, কোথাও যাবে না মানে কি? ওই প্রিয়ন্তী তোমার প্রেমিক কি বেকার?
তার মানে তুমিও তোমার দিদির মতো আমার সাথে অভিনয় করবে? যেদিন তোমার বেকার প্রেমিক চাকরি পাবে সেদিন আমাকে ফেলে চলে যাবে, তাই তো? এক ভুল আমি বারবার করব না প্রিয়ন্তী। তোমাকে এক্ষুনি যেতে হবে। তাহলে আমাকে বিয়ে করছেন কেন? রাতুল বলে, বিয়ে করছি সংসার করতে। তোমাদের মতো মেয়েরা তো আবার পরকীয়ায় আসক্ত। স্বামীর সংসার ভালো লাগে না। আমি কি একবারও বলছি সংসার করব না? লোক দেখানোর সংসার তো করবে। তোমার দিদি করেছিলে। নাগিনটা আমাকে বুঝতেই দেয়নি তার মনে কি চলছিল। এত নিখুঁত অভিনেত্রী, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হব না বলছো? তোমরা দুই বোন বারবার আমাকে ঠকানোর ছক কষবে আর আমি রিল্যাক্স থাকবো? তুমি পারতে রিল্যাক্স থাকতে? আমাদের ব্রেকআপ হয়ে গেছে। সে ব্রেকআপ বলে ব্রেকআপ করছে নিশ্চয় কতদিনের সম্পর্ক? 6 মাসের। তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল? ছি, এসব কি বলছেন? 6 মাস সে তোমাকে কিছুই করেনি বলতে চাচ্ছ? প্রিয়ন্তী অকপটে বলল, শুধু হাত ধরছে। এটাও আমাকে বিশ্বাস করতে হবে প্রিয়ন্তী? আরে আজকালকার মেয়েরা এতই সস্তা হয়ে গেছে। মেয়েগুলো 1 মাসে ছেলেদের বেডে চলে যায়, সেখানে তো 6 মাস। এসব খুব অভিজ্ঞতা দেখছি। তা কয়টা মেয়েকে চেনেন আপনি? তোমার বোনের চরিত্র তো ঠিকই ছিল না, তোমাকে কিভাবে বিশ্বাস করব? হাতের পাঁচ আঙ্গুল কি কখনো সমান হয়? তোমরা দুই বোনই সমান। এতই যখন অপছন্দ তাহলে বিয়ে করছেন কেন? তখন তো আর জানতাম না তুমিও প্রেম করো। তোমাকে অন্তত ভালো ভেবেছিলাম। খারাপ কি দেখলেন? যারা প্রেম করে তাদের ভালো হওয়ার চান্স নেই। এরা নিজেও সুখে থাকে না, অন্যদের সুখে থাকতে দেয় না। মাঝখান থেকে আমাদের মতো ছেলেদের জীবন নষ্ট করে দেয়। আমাকে একদম দিদির সাথে গুলিয়ে ফেলবেন না। তোমার দিদির থেকে বেশি খারাপ তুমি। প্রিয়ন্ত আচমকা রাতুলের শার্টের কলার টেনে ধরলো। টলমল চোখে রাতুলের চোখের দিকে তাকিয়ে বলল, কি করেছি আমি? প্রিয়ন্তী পদ্মপুকুরের মতো স্বচ্ছ টলমলে চোখের দিকে তাকিয়ে রাতুলের খুব মায়া হলো। প্রিয়ন্তীর মায়া মায়া চোখ বেয়ে জল গড়িয়ে পড়ার আগে রাতুল সযত্নে মুছে দিল। প্রিয়ন্তী রাতুলের হাতখানা তীব্র অভিমানে সরিয়ে দিল। রাতুল দ্রুত নিজেকে খোলসে মুড়িয়ে নিয়ে বলল, চলো প্রিয়ন্তী। প্রিয়ন্তী ক্লান্ত কণ্ঠে বলল, এখন আমি কোথাও যাব না। আমার খুব ঘুম পাচ্ছে। রাতুল বিরস মুখে বলল, আমি তোমাকে বউ বলে মানি না প্রিয়ন্তী। দ্বিতীয়বার আমার ঠকে যাওয়ার আর কোনো ইচ্ছে নেই। কথাগুলো বলে রাতুল ব্যালকনিতে চলে গেল। সম্পর্ক বদলে গেলে অনুভূতি বোধহয় বদলে যায়। না হলে ঘরে রাতুল নেই দেখে প্রিয়ন্তী শুতে পারছে না কেন? প্রিয়ন্তী অনেকটা সময় চুপটি করে খাটে বসে রইল। এতক্ষণ ঘুম দু চোখে বুঝে এলেও এখন চোখে ঘুমের লেশমাত্র নেই। প্রিয়ন্তী উঠে দাঁড়ালো। গুটি পায়ে হেঁটে গিয়ে ব্যালকনিতে দরজায় এসে দাঁড়ালো। রাতুল এক মনে সিগারেট টানছে। সিগারেটের বিকট গন্ধে প্রিয়ন্তীর মাথা ধরে এলো। প্রিয়ন্তী আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঘরে গিয়ে শুয়ে পড়লো। বাকি রাতটুকু এপাশ ওপাশ করে ভোরের দিকে ঘুমিয়ে পড়লো প্রিয়ন্তী। ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল প্রিয়ন্তীর। পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার কারণে তার মাথা ভার লাগছে। চোখ দুটো জ্বলছে। বাসি কাপড় পাল্টাবে কি? স্নান সেরে বসার ঘরে গিয়ে দেখলো সবাই থমথমে মুখে বসে আছে। ঋতু প্রিয়ন্তীকে দেখে একটু হাসার চেষ্টা করলো। রিক্তা দেবী বলল, ঘুম হলো তোমার? বেলা করে ঘুম থেকে ওঠার জন্য প্রিয়ন্তীর খুব লজ্জা লাগছে। মাথা নেড়ল, হ্যাঁ বলল। ঋতু বলল, বৌদি আসো জল খাবার খেয়ে নাও। রিক্তা দেবী চোখ গরম করে মেয়ের দিকে তাকালো। ঋতু দমে গেল। রিক্তা দেবী বলল, এখানে আসো প্রিয়ন্তী। গতকাল রাতে তো বৌমা বলে ডাকছিলাম, আজ আবার কি হলো? নাম ধরে ডাকছি কেন? সর্বনাশ, রাতুল কি প্রিয়ন্তীর বয়ফ্রেন্ডের কথা সবাইকে জানিয়ে দিয়েছে? প্রিয়ন্তী শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে রিক্তা দেবীর সামনে গিয়ে দাঁড়ালো। রিক্তা দেবী বলে, পাশে বসো। প্রিয়ন্তী বসতেই রাতুলের বাবা উঠে ঘরে চলে গেল। এখন হয়তো মেলি ব্যাপার নিয়ে আলোচনা হবে। এখানে আর থাকা তার উচিত হবে না। রিক্তা দেবী বলল, রাতুলের সাথে কি গতকাল রাতে তোমার ঝগড়া হয়েছিল? প্রিয়ন্তী ভয়ে ভয়ে বলে, কেন? এত কেন কেন করছো কেন? যা বলছি তার উত্তর দাও। না তো। তাছাড়া দুদিন ছুটি থাকা সত্ত্বেও রাতুল আজ কর্মক্ষেত্রে চলে গেল কেন? বিন্তু চমকে উঠল। রাতুল চলে গেছে? কখন? বিন্তু একবার বলে যাওয়ার প্রয়োজন বোধ করলো না। অবুঝ অভিমানে প্রিয়ন্তীর মনটা খারাপ হয়ে গেল। অথচ ওর তো খুশি হওয়ার কথা ছিল। রিক্তা দেবী বলল, এক্ষুনি সময় স্বামীকে আঁচলে বেঁধে রাখার। তোমার বোনের বেলায় যে ভুল করেছি একই ভুল দুবার করব না। তোমাকে রাতুলের কাছে কিছুদিন পর পাঠিয়ে দেব। স্বামী স্ত্রী একসাথে থাকলে খারাপ চিন্তা আর মাথায় আসবে না। সংসারে তো মন বসবে। খেতে বসে একটার বেশি লুচি পেটে খেতে পারল না প্রিয়ন্তী। পেট পাকাচ্ছে। হাত ধুয়ে উঠে গেল। ঋতুর সাথে রিক্তা দেবীর ঘরে গিয়ে মৃণালিনীকে করে নিল। মেয়েটা প্রিয়ন্তীর কোলে এসে খিলখিল করে হাসছে। কিছুক্ষণ কোল থেকে নামার জন্য অস্থির হয়ে গেল। রিক্তা দেবী প্রিয়ন্তীকে মৃণালিনীর সব কিছু বুঝিয়ে দিয়ে বলল, আজ থেকে আমার নাতনির সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম বৌমা। মৃণালিনী দিদিভাই বড় হলে তোমরা আরেকটা বাচ্চা নিও। আমাদের কোনো সমস্যা নেই, তবে ওকে কখনো বুঝতে দিও না তুমি আর সৎ মা। সারা জীবন মাতৃস্নেহে তোমার মেয়েকে পরিচয় করে বড় করো ওকে। প্রিয়ন্তী মাথা নেড়ে আচ্ছা বলল। তারপর মিনারকে নিয়ে রাতুলের ঘরে চলে গেল। ঘরে এসে মন টিকলো না প্রিয়ন্তী। আননোন নাম্বার থেকে কে যেন ফোন করছে। একবার ভাবলো ফোনটা ধরবে, যদি রাতুল হয় সেই ভেবে ফোনটা রিসিভ করলো। প্রিয়ন্তী বলল, হ্যালো কে? দেব বলল,
এক রাতে আমাকে ভুলে গেছো প্রিয়ন্তী? তুমি ফোন দিয়েছো কেন বা? এক রাতে এই অবস্থা, তার মানে তোমার জামাই খুব আদর্শ করেছে তোমাকে। প্রিয়ন্তী রাগান্বিত হয়ে বলো, তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? একটু ভালো করে কথা বলো প্রিয়ন্তী। বেশি কিছু তো চাই না তোমার কাছে, ফোনটা রাখো। তুমি প্লিজ আমার কাছে চলে এসো প্রিয়ন্তী। আমার বিয়ে হয়ে গেছে, তো কি হয়েছে? আমার কোনো আপত্তি নেই, বাট আমার আপত্তি আছে। আমার খুব কষ্ট হচ্ছে প্রিয়ন্তী। আগে ভাবা উচিত ছিল। ভালোবাসা তো কারো জীবনে বলে কয়ে আসে না, সেই তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি সম্পর্কে যাওয়ার আগে তোমাকে বেশ কিছু কন্ডিশন দিয়েছিলাম, তখন তুমি এক বাক্যে মেনে নিলে, এখন কেন মানতে পারছো না? তাছাড়া তুমি অন্তত খারাপ একটা লোক। আর আমি তো আগেই বলেছিলাম, আমি কখনো বাবা মায়ের অবাধ্য হব না। শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করো না। তুমি অন্তত লোভী একটা মেয়ে, না হলে তোমার দিদির বেশি বয়সী বরের সাথে বিয়ে বসতে পারতে না। আর কিছু বলবে? প্রিয়ন্তী প্লিজ, এখনো সময় আছে, চলে এসো। অসম্ভব কেন? আমি অন্য কারো বউ, আর আমাদের ভালোবাসা, আমরা রিলেশনে ছিলাম, এখন নেই। তোমার কুপ্রস্তাবের জন্য ব্রেকআপ করতে বাধ্য হয়েছি। ভালোবাসা আদৌ হয়েছিল নাকি আমার সঠিক জানা নেই, কারণ তুমি অন্তত ভবঘুরে একটা ছেলে। এর জন্য বুঝি তুমি সুগার ড্যাডিকে ধরেছ? সুগার ড্যাডি কাদের বলে জানো তো? যারা বৃদ্ধ। লিসেন, আমার বয়স অতটাও বয়স না, অনলি 34। হাসলো দেবু। ফোনের ওপাশে দেবুর হাসির শব্দে প্রিয়ন্তীর মেজাজ খারাপ হয়ে গেল। চট করে ফোনের লাইনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। না, এভাবে হবে না। খুব দ্রুত সিমটা পাল্টে ফেলতে হবে। দিদি যে ভুল করেছে, এই একই ভুল প্রিয়ন্তী কখনো করবে না। রাতুলের জানা উচিত সব মেয়েরা এরকম হয় না, খারাপও হয় না। রাতুলের কথা ভাবতে ভাবতে ফোনের স্ক্রিনে রাতুলের নাম্বার ভেসে উঠল। নাম্বারটা এখনও জামাইবাবু নামে সেভ করা আছে। আনমনে হেসে ফেলল প্রিয়ন্তী। ফোন রিসিভ করতে রাতুল বিদ্রুপ করে বলল, নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ডের সাথে ফোন আলাপ করছিলে। প্রিয়ন্তী কিছু বলতে চেয়েও থেমে গেল। প্রেম আলাপ না করলেও দেবুর সাথে যে এতক্ষণ ফোনে কথা বলছে, এটা তো আর মিথ্যে নয়। রাতুল বলে, কী হলো এখন চুপ কেন? আপনি ফোন দিয়েছেন কেন? তোমার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। মায়ের কাছে শুনলাম মৃণালী নাকি তোমার সাথে। আমার মেয়ের সাথে কথা বলতে ফোন দিয়েছি। এনিওয়ে, তুমি কবে যাবে প্রিয়ন্তী? কোথায় যাব আমি? তোমার বাড়ি যাবে না তোমার প্রেমিকের হাত ধরে ভেগে যাবে, সেটা তো আর আমি জানি না। আপনি আমাকে না বলে চলে গেছেন কেন? হু আর ইউ? তুমি আমার কে? প্রিয়ন্তী বলবো না করে মুখ ফুসফে বলেই ফেলল, আমি আপনার বউ। কি বললে? আবার বলো। আগামীকাল আমাদের বউ ভাত। আপনি দ্রুত বাসায় চলে আসেন। আজব, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেব কেন? তাহলে কে নিবে? এই, আমাকে কি বোকা ভাবো তোমরা? নিশ্চুপ। এখনও সময় আছে, প্লিজ চলে যাও তুমি। বউ পালার মুহূর্তে বিয়ে করছেন কেন? থাপ্পড় মেরে গাল দুটো লাল করে দেব। বেয়াদব মেয়ে কোথাকার, তোমার মতো 10টা বউ পালার। এই ওয়েট, একটাই আগে পালুন না, জেনে শুনে। তোমার পিছনে আমি শুধু শুধু সময় নষ্ট করব না প্রিয়ন্তী। মায়া খুব খারাপ, একবার সহ্য করে গেছে। তুমি মায়া আষ্টে পিষ্টে জড়িয়ে মাঝপথে ছেড়ে চলে যাবে, তা আমি মানব না। আমি কি একবারও বলেছি আমি চলে যাব? আমি আর বিশ্বাস করি না। তোমার বোনের রক্ত তো তোমার শরীরে বইছে, বেইমানি তোমাদের রক্তে মিশে গেছে। বারবার দিদির কথা বলেন কেন? কি বলছি? আপনি কি দিদিকে এখনও ভুলতে পারেননি? আশ্চর্য, তোমার এই কথা মনে হচ্ছে কেন? কি জানি, বারবার আমাদের কথোপকথন মাঝে দিদিকে টেনে আনেন। এখনও যদি দিদিকে ভালোবাসেন, দিদিকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি তোমার দিদিকে। আমার কথা বাদেই দিলাম, 1.5 বছরের বাচ্চা ফেলে কিভাবে চলে গেল নাগিনটা। কখনো যদি দিদি আপনার জীবনে ফিরে এসে মেনে নেবেন, গলা টিপে মেরে ফেলবো ওকে আমি। আপনার তো সে ক্ষমতা আছে, তাহলে এক্ষুনি মেরে দিন। এত তাড়াতাড়ি মারবো না। ও কি ভেবেছে ও আমার জীবন থেকে চলে গেলে আমি ভেঙে পড়বো, আমি দেবদাস হবো? না, ওকে বুঝতে হবে ওর থেকে 1000 গুণ সুখী হবো আমি। সুখে রাখবো আমার বউকে। এমন একদিন আসবে আমার সুখ দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে ও। আফসোস করবে, অনুশোচনায় দগ্ধ হবে। সেদিন আর ফেরার পথ থাকবে না। আপনি কি এখনও দিদিকে ভালোবাসেন? এনাফ প্রিয়ন্তী, আমার মেজাজ বিগড়ে দিও না। আগামীকাল আমার ভাত কাপড়ের অনুষ্ঠান। আমার বাড়ির লোকজন আসবে, আমি অপেক্ষায় থাকবো। আমি যাব না। আমি আপনার হাত থেকে ভাত খাবার নিব। তোমার বাবা মায়ের সাথে আগামীকাল চলে যাবে তুমি, যদি না যাও। তোমার সম্পর্কে সব কিছু বলে দেবো তোমার মাকে। আমি অপেক্ষায় থাকবো। জেদ করে না প্রিয়ন্তী, ভাত কাপড় পরে কি হবে জানো তো? তোমাকে তো আর দুবেলা ফুল তুলসী পাতা দিয়ে পুজো দেবার জন্য বিয়ে করিনি। আমিও তো একবারও বলিনি আমার কাছে আমাকে বাজেভাবে ঠকিয়ে চলে যাবে, তা আর আমি মেনে নিব না। মৃণালী খেলতে খেলতে ব্যথা পেয়ে ঠোঁট বাঁকিয়ে কেঁদে উঠল। প্রিয়ন্তী চট করে মৃণালীকে কোলে তুলে গালে কপালে আদর দিয়ে বলল, কি হয়েছে সোনা? মৃণালী আদো হাতে বলিতে বলল, মামা
মা ডাক শুনে প্রিয়ন্তীর অদ্ভুত অনুভূতি হলো। জন্ম না দিয়ে যেন মা হওয়া যায়। আর মা ডাক শোনার অনুভূতি যে এত মধুর হয় তা প্রিয়ন্তীর জানা ছিল না। প্রিয়ন্তী মৃণালিনীর মাথাটা নিজের বুকের ভেতর আলতো করে চেপে ধরল। এত শান্তি লাগছে কেন? এতদিনের সব কষ্ট, সব অভিযোগ এক নিমেষে মিলিয়ে গেল। প্রিয়ন্তী বিড়বিড় করে বলল, আর একবার মা ডাক শোনা। মৃণালিনীর কান্না থেমে গেছে। ছোট ছোট হাত দিয়ে প্রিয়ন্তীর গাল, মুখ, চোখ ছুঁয়ে আদর করে দিচ্ছে আর খিলখিল করে হাসছে। ছোটবেলা থেকে বাচ্চার প্রতি দুর্বলতা আছে প্রিয়ন্তী। ছোট থেকে বাচ্চা দেখলে গাল টিপে আদর করে দিত। কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। মৃণালিনীকেও কম যত্ন করেনি প্রিয়ন্তী। যখন দিদি আতুর ঘর পাল্টে ওদের বাড়িতে গেল, প্রায় মৃণালিনীকে কোলে নিয়ে বসে থাকতো প্রিয়ন্তী। ফোনে বাবুর ছবি তুলতো, ভিডিও করতো, বাবুকে গান শুনিয়ে ঘুম পাড়াতো, কাজল দিয়ে দিত। দিদি রাত জেগে একদম জেগে থাকতে পারতো না। এদিকে বাচ্চাটা রাতে একদম ঘুমাতে চাইতো না। প্রিয়ন্তী কোলে নিয়ে হাঁটতো। মৃণালিনী জন্মের পর থেকে প্রিয়ন্তীর কাছে বেশিরভাগ সময় থেকেছে। এর জন্য মৃণালিনীর প্রতি আগের থেকে টান, ভালোবাসা একটু বেশি অনুভব করে প্রিয়ন্তী। দিদি তো হেসে হেসে প্রায় বলতো, প্রিয়ন্তীকে নিয়ে যেমন ভাব করিস তুই, মনে হয় বাচ্চাটা আমার না তোর। দিদির কথায় বোধহয় ফলে গেল। জন্ম দিলেও দিদি কখনো মৃণালিনীকে নিয়ে সিরিয়াস ছিল না। প্রায় বিরক্তি হয়ে বলল, এখন একদম বাচ্চা নিতে চাইনি। কিভাবে যে পেটে এলো। প্রিয়ন্তীও যে দিদির ব্যাপারে একটু একটু জানতো না, ঠিক তা নয়। কতবার কতভাবে দিদিকে বুঝিয়েছে প্রিয়ন্তী। দিদি প্রিয়ন্তীর কথা কানেই তুলতো না। প্রায় বিরক্তি হয়ে বলতো, ভালোবাসার তুই কি বুঝবিস? খবরদার আমার ব্যাপারে নাক গলাবি না প্রিয়ন্তী। মায়ের অতিরিক্ত আদরে দিদিটা একটু বেশি একগুঁয়ে আর জেদি ছিল। প্রিয়ন্তী মৃণালিনীকে ফিডার দুধ গুলিয়ে খাইয়ে দিল। তারপরে ইউটিউবের সার্চ দিয়ে দেখলো ১.৫ বছরের বাচ্চাকে কী কী খাওয়ানো যায়। সবজি, খিচুড়ি, ফলের পিউরি, ফলের জুস, ডিম সহ আরও অনেক কিছুর ৪ স্ক্রিনশট দিয়ে রাখলো। সব কিছু তৈরি করার পদ্ধতি দেখে নিল। রিক্তা দেবী ঘরে এসে দেখলেন প্রিয়ন্তী মৃণালীকে গল্পের ছিল দুধ খাচ্ছে। মেয়েটা ইদানিং কিছুই খেতে চায় না। খাওয়া নিয়ে খুব নকরা করে। মৃণালিনীকে খাওয়াতে অনেক সময় লেগে যায়। রিক্তা দেবীর মেজাজ খারাপ হলেও এতটুকু বাচ্চাকে বকাঝকা করতো। মৃণালী যদিও বকা বুঝতো না, তবে ধমক খেয়ে ঠোঁট বাঁকিয়ে কেঁদে দিত। পরে ঋতু এটা সেটা দেখে মৃণালিনীর কান্না থামাতো। মায়ের কষ্ট হয় দেখে রাতুল মেয়েকে নিয়ে যেতে চাইতো। ছেলে সারাদিন অফিসে পড়ে থাকবে, অতটুকু মেয়েটাকে দেখে রাখবে কে? কাজের মেয়েদের আজকাল বিশ্বাস নেই। তাই রিক্তা দেবী নাতনিকে ছেলের কাছে দেওয়ার সাহস পেত না। ছেলেটা কিছুদিন আগে পোস্টিং হয়েছে ঘিওরে। উপজেলা নির্বাহী অফিসার পদে আছে। অফিসের পাশে বিশাল এক বাংলোতে রাতুল থাকে। রিক্তা দেবীর ইচ্ছে মৃণালিনী সহ প্রিয়ন্তীকে রাতুলের কাছে পাঠিয়ে দিবে। যে যুগ পড়েছে স্বামী স্ত্রী একসাথে থাকাই ভালো। রাতুলটা কেন যে এভাবে হুট করে চলে গেল তিনি শতভেবেও বুঝতে পারছেন না। প্রিয়ন্তী বাড়ির লোকদের কাছে কি জবাব দেবে তিনি? রাতুল যদি বউ ভাতের আঁকে না আসে, কিছু একটা বানিয়ে বলতে হবে। যদিও হঠাৎ রাতুলের কাজ পড়ে যাওয়ার কথা শুনলে সবাই বিশ্বাস করবে ছেলেটা কত বড় অফিসার, কত দায়িত্ব। রাতে মৃণালিনীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল প্রিয়ন্তী। নিজেও খেয়ে মৃণালিনীর পাশে শুয়ে পড়ল। এই ঘরে একটা সময় দিদি জামাইবাবু কত ছবি টাঙানো, বিয়ের ছবি থেকে শুরু করে বিভিন্ন সময় ঘুরতে যাওয়ার কত শত ছবি। আর এখন দিদি নেই, একটা ছবি নেই। সব ছবি ছড়িয়ে ফেলেছে। দিদি যে এরকম একটা জঘন্য কাজ করবে তা কেউ ভাবতে পারেনি। রাতুলের সাথে প্রিয়ন্তীর বিয়ে ঠিক হবার পর সারাক্ষণ ভাবত প্রিয়ন্তী কীভাবে রাতুলের সঙ্গে মানিয়ে নিবে। দিদির বরকে নিজের বড় বলে ভাবতেই পারত না প্রিয়ন্তী। তবে এখন আর অতটা খারাপ লাগে না। এই বিয়েটা মন থেকে মানতে কষ্ট হলেও মেনে নিয়েছে প্রিয়ন্তী। আর যদি রাতুলের সাথে প্রিয়ন্তীর বিয়ে না হতো, তাহলে রাতুল অন্য কাউকে একসময় ঠিকই বিয়ে করতো। রাতুলের বউ আর মৃণালিনীকে মাতৃস্নেহে আদর করতো না, ভালোবাসতো না। মৃণালিনী কষ্টে দিন পার করতো। হয়তো ঠিকমতো খেতে পারতো না মেয়েটা। খবরে প্রায় দেখা হয় সৎ মায়েরা কীভাবে বাচ্চাদের টর্চার করে। সেসব ভেবে গা শিউরে ওঠে প্রিয়ন্তীর। ঘুমন্ত মৃণালিনীর কপালে গম্ভীর চুমু এঁকে দিল। মৃণালিনী গায়ে আলতো করে হাত রেখে বিড়বিড় করে বলল, আমি আজ তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম মা, তোকে আমি এতটাই ভালোবাসা, আদর যত্ন দিয়ে বড় করব, কখনো তো জন্মদাত্রী মায়ের অভাব বোধ করতে দেব না। তুই শুধু আমার মেয়ের পরিচয়ে বড় হবি। মৃণালিনী ঘুমের ঘোরে হেসে দিল। প্রিয়ন্তীর চোখ দুটি ভিজে উঠল। ফোনটা হাতে নিল। রাতুলকে আর ফোন দেয়নি। প্রিয়ন্তীকে একবার ফোন দিবে রাতুলকে? মানুষটা কী ভাববে? ঘড়িতে রাত 11:30 বাজে। রাতুল হয়তো এতক্ষণে ঘুমিয়ে গেছে। প্রিয়ন্তী ফোন থেকে রাতুলের নাম্বারটা ডিলিট করে দিল। তারপর নতুন করে সেভ করলো মৃণালিনীর বাবা। ঠিক তখনই রাতুল ফোন দিল। প্রিয়ন্তী ফোন রিসিভ করতে রাতুল বলল, এখনো যাওনি? রাত দুপুরে এগুলো বলার জন্য ফোন দিয়েছেন? রাতুল কথা খুঁজে পেল না। বলল, মৃণালিনী কী করে ঘুমায়? কার কাছে? তোমার কাছে? হ্যাঁ। খাইয়ে দিয়েছো? হ্যাঁ। তুমি কি আগামীকাল সত্যি সত্যি চলে যাবে প্রিয়ন্তী? না। কেন যাবে না? কেন কথার কোনো উত্তর নেই আমার কাছে। তুমি নিজের থেকে না গেলে আমি কিন্তু মাকে বলতে বাধ্য হব। এখনো বলেননি কেন? এখনই ফোন করে বলে দেন। সময় হলে বলবো। আপনি বাড়ি আসবেন কবে? তুমি চলে গেলে মৃণালিনী মা ছাড়া বড় হবে?
ওকে নতুন মা এনে দেবো। তার মানে আবারও বিয়ে করার ইচ্ছে আছে আপনার? রাতুল ঠোঁট টিপে হাসলো। কেশে গলা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে বলল, যতদিন পারফেক্ট একটা বউ না পাচ্ছি ততদিন বিয়েই করে যাব। ছি! তুমি প্রেম করলে সমস্যা নাই, তোমার বোন পরকীয়া করলে সমস্যা নাই, অথচ আমি বিয়ে করলে সমস্যা? লুচু তোমার বোন। ফোন রাখুন। কেন? এখন রাত জেগে বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে নাকি? আপনাকে এতদিন আমি অন্তত ভালো একজন মানুষ ভাবতাম। বিয়ে না হলে জানতেই পারতাম না আপনি একটা মিচকে শয়তান। রাতুল মৃদু ধমক দিয়ে বলল, মুখ সামলে কথা বলো প্রিয়ন্তী। প্রিয়ন্তী চুপ হয়ে গেল। রাতুল বলল, খুব শীঘ্রই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। প্রিয়ন্তীর বুকের ভিতর কেঁপে উঠল। চোখ দুটো লাল হয়ে গেল। রাতুলের সাথে ডিভোর্স হয়ে গেলে মৃণালিনীকে ছেড়ে চলে যেতে হবে। মৃণালিনী কখনো মায়ের স্নেহ পাবে না। মেয়েটা সারা জীবন মানসিক কষ্ট নিয়েই বড় হবে। প্রিয়ন্তী তা সহ্য করতে পারবে না। যাকে বিশ্বাস করে ঠকে যায় তারা আর দ্বিতীয়বার কাউকে সহজে বিশ্বাস করতে চায় না। রাতুলের তো কোনো দোষ নেই, সব কিছুর জন্য দিদি দায়ী। রাতুল ফোনের লাইনটা কেটে দিতে প্রিয়ন্তী অদ্ভুত কষ্ট হলো। অনেকক্ষণ নিঃশব্দে কাঁদলো। কান্নার সঠিক কারণ খুঁজে পেল না, তবে কাঁদতে খুব ভালো লাগছে। মনটা আস্তে আস্তে হালকা হয়ে গেল। একসময় ঘুমিয়ে গেল প্রিয়ন্তী। ভোরের আলো ফুটতে প্রিয়ন্তীর ঘুম ভেঙে গেল। ব্যালকনিতে রোদের ঝলমল এসে উপচে পড়ছে। প্রিয়ন্তী স্নান সেরে মৃণালিনীর জন্য খিচুড়ি রান্না করতে রান্নাঘরে গেল। রিক্তা দেবী প্রিয়ন্তীকে দেখে বলল, রাতুলকে কতবার ফোন দিয়ে আসতে বললাম, হঠাৎ কি একটা জরুরি কাজ পড়ে গেছে দেখে এখন আসতে পারবে না। পরে বড় করে বউ ভাতের অনুষ্ঠান করা যাবে। তুমি এ নিয়ে আবার মন খারাপ করো না প্রিয়ন্তী। প্রিয়ন্তীর মনটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল। তারপরে শাশুড়িকে বুঝতে দিল না। মাথা নেড়ে আচ্ছা বলে। রিক্তা দেবী বলল, কি করবে? মৃণালিনীর জন্য খাবার বানাবো? আচ্ছা বানাও। ও হলো বিমলা, তুমি তো ওকে চেনোই। ওর কাছে জিজ্ঞাসা করে নাও কোথাও কি রাখা আছে। আমি যাচ্ছি। আর হ্যাঁ, একটু দুধ চা করো তো। বিমলা এই বাড়িতে দীর্ঘদিন কাজ করছে। ৩ বছর অনেকবার প্রিয়ন্তীর সাথে বিমলার দেখা আছে। বিমলা মাসের স্বামী নেই, একটা বিবাহিত মেয়ে আছে। মেয়েটা দিব্যি স্বামীর সংসার করছে। এই বাড়ির মানুষই মেয়েটাকে ভালো ঘর দেখে বিয়ে দিছে। প্রিয়ন্তী বলল, মাসি কি কি সবজি আছে? বিমলা লুচি বেলছেন। উঠে এসে বলল, তোমার কোন কোন সবজি লাগবে? লাউ, পেঁপে, মিষ্টি কুমড়া, আলু আছে। পেঁপে নেই আর ৩ পদ আছে। তাহলে আমাকে একটু এনে দাও না। বিমলা সব কিছু প্রিয়ন্তীর হাতে হাতে দিল। প্রথমে চা করে বিমলাকে দিয়ে শাশুড় শাশুড়ির জন্য পাঠিয়ে দিল। তারপর অল্প চাল ডাল আর সবজি তেল নুন দিয়ে মৃণালিনীর জন্য সবজি খিচুড়ি রান্না করলো। ব্লেন্ডারে মিহি করে নিল। একটা বাটিতে ঠান্ডা করতে দিয়ে ঘরে চলে গেল প্রিয়ন্তী। দেখলো মৃণালিনী এখনো ঘুমাচ্ছে। মৃণালের জামা কাঁথা ধুয়ে দিয়ে ব্যালকনিতে মেরে দিল। ততক্ষণে মৃণালিনী ঘুম থেকে উঠে বসে বসে কাঁদছে। একবার ঘুমের ঘোরে ফিডারে খাইয়ে দিছিল। এখন বেলা হয়ে গেছে। ওর হাত মুখ মুছে দিয়ে সবজি খিচুড়ি এনে খাইয়ে দিল। প্রথমে মেয়েটা খেতে চাইল না। মুখে নিয়ে থু করে ফেলে দিল। অনেকক্ষণ সময় নিয়ে গল্পের খাওয়াতে সক্ষম হলো প্রিয়ন্তী। ঋতু একবার জলখাবার খেতে এসে ডেকে গেছে। সবার সাথে বসে প্রিয়ন্তী খেয়ে নিয়েছে। রাতুল হঠাৎ কাজ পড়ে গেছে, তাই আজ বৌভাত হবে না। এক ফাঁকে মাকে ফোন করে জানিয়ে দিয়েছে প্রিয়ন্তী। মা প্রথমে গাইগুই করছে, পরে অবশ্য মেনে নিচ্ছে। বেলা 12টার দিকে মৃণালিনী আনাড়ি হাতে স্নান করিয়ে দিল প্রিয়ন্তী। মেয়েটা জলে বসে খিলখিল করে হাসছে। মাথা মুছে শরীর মুছে দিয়ে ডাইপার আর জামা পরিয়ে পাউডার কাজল লাগিয়ে রিক্তা দেবীর খুব ভালো লাগলো। বড় বোনটা স্বামী সংসার বাচ্চা ফেলে অকৃতজ্ঞর মতো চলে গেছে। আর ছোট বোনটা এসে কি সুন্দর মেয়ের সমস্ত দায়িত্ব হাসি মুখে পালন করছে। প্রিয়ন্তী মেয়েকে ঘুম পাড়ানে রিক্তা দেবী ঘরে এসে বসলো। আলমারিতে ঠাসা তোমার বোনের শাড়ি জামা কাপড় রাখা। নতুন ওগুলো পরে ফেলো। কাল নাগিনটা সবগুলো গহনা নিয়ে পালাইছে। নাহলে ওগুলো তোমার হতো। চুন্নি আমার ছেলের কষ্টের ইনকাম করা ৪ লক্ষ টাকা আমাদের দুই বাড়ি থেকে দেওয়া গহনা নিয়ে পালাইছে। না হলে ১২-১৩ ভরি গহনা ছিল। ওর কোনো দিন ভালো হবে না। বাকি জীবন কাঁদতে কাঁদতে যাইব। ওই কি ভাবছে অন্যকে কষ্ট দিয়ে সুখে হইব? আমি তো কেস করতে বলেছিলাম, লোক জানাজানি হয়ে যাইবে ও দেখা। ছেলে রাজি হলো না। ছেলের এখন যেখানে পোস্টিং হয়েছে সেখানে কেউ জানে না বউ পালাইছে। সরকারি চাকরির এই এক গুণ বুঝলা। বেশি দিন এক জায়গায় থাকা লাগে না। হীরের টুকরো ছেলে আমার। ওর জন্য মেয়ের অভাব হইব? কোনো দিন হইব না। তোমার থেকে সুন্দরী মেয়ে বিয়ে করাইতে পারতাম, কিন্তু করাইনি। তাহলে আমার নাতনিটা মা হারা হইতো, কোনোদিন মায়ের আদর পাইতো না। তুমি তো মাসি ছোটবেলা থেকে মৃণালিনীকে দেখেছো। ওর প্রতি তোমার অন্যরকম একটা টান আছে, আমি জানি। এর জন্য তোমাকে বউ করে আনছি। তুমি এমন কিছু করবে না যেমন আমার ছেলেটা আবারও অপমানিত হয়। এবার যদি আমি উল্টোপাল্টা কিছু শুনি তাহলে আর তোমাদের কাউকে ছেড়ে দেব না। খুব ঠান্ডাভাবে প্রিয়ন্তীকে থ্রেট দিল রিক্তা দেবী। প্রিয়ন্তীর অনেক কিছু বলার আছে। নতুন বউকে দেখে অপমানে মুখ বুজে হজম করে নিল। রিক্তা দেবী আর কিছু না বলে চলে গেল। প্রিয়ন্তী ভেবেছিল রাতুল আসবে। প্রিয়ন্তীকে নিরাশ করে রাতুল সত্যি সত্যি এলো না, আর ফোনও দিল না।
রাত নামে ভোর হয়, দিন ভোর হয়। কিন্তু সাদামাটা দিনগুলো মৃণালীকে নিয়ে বেশ কেটে যায়। তবে সেদিনের পর থেকে রাতুল একবারের বেশি পিয়ন্তিকে ফোন দেয় না। ফোন দিয়ে ২-৪ মিনিট মৃণালিনীর কথা জিজ্ঞাসা করে ফোন রেখে দেয়। এমন জীবন তো পিয়ন্তি চায়নি। সব দোষ দিদির। দিদির জন্য ওর সাজানো গোছানো জীবনটা আশারে মেঘ ঢেকে গেছে। রাতুলের কাছে কোনো রকম আশা রাখতে চায় না প্রিয়ন্তী। তবে অবাধ্য মন যে মানেই না। ওদের বিয়ের ১ মাস হতে চলল। অথচ রাতুল এখনো আর আসেনি। এই বাড়িতে তেমন কোনো কাজ নেই। তবে টুকিটাকি রান্না করে নিজেদের ঘর গুছিয়ে রাখা আর বাকি সময়টুকু মৃণালিনীদের সাথে কেটে যায়। তবুও মনের কোথাও যেন রাতুলের জন্য অস্থির বোধ করে। স্বামী-স্ত্রীর সম্পর্ক বোধহয় এমন, না চাইতে একে অপরের মানুষটার জন্য অঘোষিত মায়া জন্ম নেয়। তীব্র আকর্ষণ বোধ হয়। এই মায়ের টানের তো বড্ড খারাপ। রিক্তা দেবী পিয়ন্তীর ব্যবহারে মুগ্ধ। পিয়ন্তীর বড় বোনটা অবশ্য লক্ষ্মীমন্ত ছিল। তো পেটে পেটে যে এত শয়তানি পুষে রেখেছিল কে জানতো? থাক না, আর জানার দরকার নেই। যা হয় ভালোর জন্য হয়। একদিকে পিয়ন্তীকে ডেকে বলল, মৃণালিনী একা একা পালতে পারবে? এই ১ মাস যাবৎ একা হাতে মৃণালীকে পালছে পিয়ন্তি। তারপর এই কথা কেন বলছেন উনি? পিয়ন্তির খুব বলতে ইচ্ছে করলো, একাই তো পালি মৃণালিনীকে। তবে কেন এক অদৃশ্য জাদু বলে মনের কথা মনেই রয়ে গেল। মুখ ফুটে আর বলা হয় না। রিক্তা দেবী বলল, এখন তো আমি আছি, ঋতু আছে, বিমলা আছে। সংসারের কাজ নিয়ে তোমাকে খুব বেশি ভাবতে হয় না। তবে রাতুলের কাছে চলে গেলে প্রথম একা হাতে তোমাকে সংসার বাচ্চা সামলাতে হবে। চম প্রিয়ন্তী চমকে উঠল। বুকের ভিতর তিত্তির করে কেঁপে উঠল কি? উঠল বোধহয়। না হলে বুক ধড়ফড় করছে কেন? সত্যি, সত্যি রাতুলের কাছে চলে যাবে প্রিয়ন্তী? রাতুল, রাতুল, রাতুল। এই ১ মাসে মানুষটাকে নিয়ে এত বেশি ভেবেছে প্রিয়ন্তী, না চাইতে মনের গভীরে মানুষটার জন্য সফট কর্নার তৈরি হয়েছে। তাছাড়া এই ঠকে যাওয়া মানুষটা আর কখনো কোনো কষ্ট পেতে দিবে না প্রিয়ন্তী। উনি তো একটা সুন্দর ছিমছাম সংসার ডিজার্ভ করে। রিক্তা দেবী বলল, তোমাকে আমার ছেলেটা কিছুতেই বিয়ে করতে চায়নি। আমরা এক প্রকার জোর করে রাতুলকে তোমাকে বিয়ে করাতে বাধ্য হয়েছি। আসলে হাজার হলেও তুমি সায়ন্তনের বোন তো, তাই আমার ছেলেটা বোধহয় এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারেনি। না হলে ছুটি থাকা সত্ত্বেও ওভাবে চলে যেত না। এই ১ মাসে ফোনে কতবার বলেছি, একবার এসে অন্তত ঘুরে যা। ছেলেটা নান বাহানা করেছে। কিছুতেই বাড়ি আসতে চায় না। এভাবে দুজন দূরে দূরে থাকলে তোমাদের সম্পর্ক কোনোদিন ঠিক হবে না। তাই আমি আর তোমার শ্বশুর মিলে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল তোমাকে রাতুলের কাছে রেখে আসবো। এই প্রথম শাশুড়ি নামক মানুষটার জন্য মন থেকে শ্রদ্ধা চলে এসলো। সত্যি এমন করে যদি প্রতিটা বাবা মা ভাবতো, তাহলে সম্পর্কগুলো খুব সুন্দর হতো। রিক্তা দেবী আবারও বলল, ব্যাগ গুছিয়ে নিও। তোমার শ্বশুর গাড়ি ঠিক করে ফেলেছে। আগামীকাল রাতে রওনা হব আমরা। প্রিয়ন্তী মাথা নেড়ে আচ্ছা বলল। রাতুলের কাছে যাওয়ার কথা শুনে ওর এত ভালো লাগছে কেন? তাই তো মৃণালিনীকে ঘুম পাড়িয়ে সুখে ব্যাগ গোছাতে লাগলো প্রিয়ন্তী। একটা সময় রাতুল ফোন দিল। সারাটা দিন চাতক পাখির মতো এই একটা ফোন কলের অপেক্ষায় থাকে প্রিয়ন্তী। মানুষটার কণ্ঠে জাদু আছে। ২-৪ মিনিট কথা বললে মনেরটা প্রশান্তিতে ভরে যায়। আজকাল মানুষটাকে নিয়ে ভাবতে খুব ভালো লাগে। রাতুল ফোন রিসিভ করতে রাতুল বলল, কী ব্যাপার? আজ থেকে ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করলে যে? কবে ২ বার ফোন দিয়েছেন আমাকে, তা দেয়নি। যাই হোক, আমার মৃণালিনী মা কেমন আছে? ভালোই আছে। আর তার মা? কথাটা প্রিয়ন্তীর বুকে এসে লাগলো। নিঃশ্বাসের গতিবেগ দ্রুত বেড়ে গেল। নিজেকে সামনে নিয়ে আস্তে করে বলল, ভালো আছে মৃণালিনীর মা। মৃণালিনীর বাবা কেমন আছে? ভালো নাই কেন? মাথাটা ব্যথা করছে। এদিকে অনেক কাজ জমে আছে। ঘুমাতে পারছি না। একটা ওষুধ খেয়ে নিই। খেয়েছি, কাজ হচ্ছে না। আমার তো আর বউভাগ্য নেই যে মাথায় টিপে দিবে। দোষটা কার? দোষটা তোমার প্রিয়ন্তী। আমি কি করছি? আবারও ঠকে যাওয়ার ভয়ে তো আমি তোমাকে কাছে যাই না। তাহলে আরেকটা বিয়ে করে নিন। তুমি আমার ইমেজের ১২টা বাজিয়ে দিতে চাও নাকি? কেন? এক বউ থাকতে আবার বিয়ে করলে লোকে কি বলবে? ওখানে তো আর আপনাকে সেভাবে কেউ চেনে না। তা অবশ্য ঠিক। তাহলে একটা বিয়ে করাই যায়, কি বলো? প্রিয়ন্তীতে প্রচণ্ড রাগ লাগছে। তবুও দাঁতে দাঁত চেপে স্বাভাবিক কণ্ঠে বলল, করে ফেলুন। অনুমতি দিচ্ছ তাহলে? মেজাজ চড়ে গেল প্রিয়ন্তীর। এই বিষয়ে আর কথা বলতে ইচ্ছে করছে না। মানুষটা প্রিয়ন্তীকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছে করে এই ধরনের কথা বলছে। রাতুল ফিসফিস করে বলল, আমি এতটা খারাপ না প্রিয়ন্তী। ঘরে বউ থাকতে আবার বিয়ে করব। ঘরের বউকে আগে মুক্ত করে দেবো, তারপর নতুন করে বিয়ে করার কথা ভাবতো। প্রিয়ন্তী তেজি কণ্ঠ বলে, কে মুক্তি চায় আপনার থেকে? সত্যি মুক্তি চাও না? প্রিয়ন্তী স্পষ্ট স্বরে বলল, না। তাহলে? তাহলে কি? তাহলে আমার বউ হয়ে সারা জীবন থাকবে? প্রিয়ন্তীর বুক দুরু করছে। আর কিভাবে বুঝালে বুঝবে এই মানুষটা? ও আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিলেও এখন মনে প্রাণে এই মানুষটাকে স্বামী বলে মেনে নিয়েছে প্রিয়ন্তী। প্রিয়ন্তী বলল, জানি না। তার মানে সুযোগ পেলে তুমি ভেগে যাবে? প্রিয়ন্তী শত চেষ্টা করলে মেজাজ ঠিক রাখতে পারল না। রাগী কণ্ঠে বলল, সবাইকে আপনার বউয়ের মতো ভাবেন নাকি? তুমিও তো আমার বউ প্রিয়ন্তী। প্রিয়ন্তী চুপ হয়ে গেল। মানুষটা আজ তবে স্বীকার করল। প্রশান্তি প্রিয়ন্তীর ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। গাল দুটো লাজরাঙা হলো। বুকের ভেতরে সুখ সুখ শিহরণ, উষ্ণ অনুভূতি। প্রিয়ন্তী বলল, বাড়ি কবে আসবেন? ঠিক নেই। কেন?
কিসের টানে বাড়ি যাব? আপনার বাবা মা, বোন, মেয়ে, বিশেষ করে আপনার মেয়ের টানে বাড়ি আসবেন? মেয়েকে দেখে রাখার জন্য তুমি তো আছো। আমি থাকলে কি বাবা হিসাবে আপনার একটা দায়িত্ব আছে না? সময় হলে দায়িত্ব পালন করবে, তাও ঠিক। এখন ঘুমাও প্রিয়ন্তী, রাখি। শুনুন, বলো। না কিছু না। কিছু বলবে প্রিয়ন্তী? কিছু না। আচ্ছা রাখি। বাই, শুভরাত্রি। সেম টু। একটু একটু করে রাতের আধার সরে গিয়ে ভোর হলো। নিত্যদিনের মতো আজও স্নান করে বাবুর খাবার তৈরি করা, পুজো দেওয়া, বাবুর কাঁথা কাপড় ধুয়ে বাবুকে সময় মতো খাওয়ানো, স্নান করানো, নিজের খাওয়া, মায়ের সাথে ফোনে কথা বলা, এসব করে সারাটা দিন কাটলো প্রিয়ন্তী। বিকালের দিকে মেয়েকে রেডি করে নিল, নিজেও রেডি হলো। রাতুলের মা, বাবা, বোন, প্রিয়ন্তী, রাতুলের মেয়ে মৃণালিনী, ওরা সবাই এই প্রথম যাচ্ছে রাতুলের বাংলো বাড়িতে। ঋতু বলেছে হঠাৎ গিয়ে দাদাকে সারপ্রাইজ দেবো, তার জন্য রাতুলকে আগের থেকে বলা হয়নি। ওরা একটা দিন থেকে প্রিয়ন্তী আর মৃণালিনীকে রাতুলের কাছে রেখে আসবে। এই 1 মাসে হোক না, অল্প সময়ের জন্য রাতুলের সাথে ফোনে একটা কথা বলতে বলতে অন্যরকম একটা টান অনুভব করে প্রিয়ন্তী। বেখেয়ালি রাতুলকে নিয়ে ভাবতে বন্ধ রাখে না। এখন আর মনেই হয় না একসময় রাতুল শুধু দিদির বর ছিল। এখন ওর খুব আপন মনে হয় রাতুলকে। স্বামী স্ত্রী বন্ধন যে জোরালো। ওরা যখন বাংলোতে পৌঁছালো তখন রাত 9টা বাজে। রাতুল ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপে মুখ গুজে বসেছিল। বাবার ফোন পেয়ে ল্যাপটপ থেকে মুখ তুলে ফোন রিসিভ করলো। হ্যালো বাবা। বাবা রাতুলকে বলল, কই রে রাতুল তুই? আমরা তোর বাংলোর সামনে দাঁড়িয়ে আছি, জলদি চলে আয়। রাতুল চট করে উঠে দাঁড়ালো। ঘরের দরজা খুলে যেতে যেতে বাবা বলল, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বলে আসবে না তোমরা? 2 মিনিট সময় লাগলো রাতুলের বাংলোর গেটে আসতে। পরিবারের সবাইকে ডেকে হঠাৎ দেখে এত ভালো লাগলো রাতুলের, প্রশান্তিতে মনটা জুড়িয়ে গেল। মৃণালীকে কোলে তুলে নিয়ে কপালে চুমু এঁকে দিল। এক হাত দিয়ে মায়ের কাঁধ জড়িয়ে হাসি হাসি মুখে বলল, তোমরা বলে আসবে না? আমরা তো এখনো বিশ্বাসই হচ্ছে না। রীতি বলল, বলে এলে কি আর সারপ্রাইজ থাকতো দাদাভাই? তাও ঠিক, চলো চলো ভেতরে চলো। এত রাতে বুয়াও থাকে না যে রাতুল বলবে একটু ভাত দাও, একটু তরকারি করে দাও। এখন খাবার অর্ডার দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এত রাতে তো আর ভাত তরকারিও পাওয়া যাবে না। তবে সামনের মোড়ে বিরিয়ানি হাউস খোলা থাকতে পারে। রাতুল ফোনটা হাতে তুলে নিল। বাংলোর দারোয়ানকে ফোন করে বলল জন্য। মা বলল, এখন কাকে ফোন দিছিস রাতুল? না বলে এসেছো, এখন দেখি খাবার পাবো কোথায়? দেখি হোটেল মোটেলে কি খাবার পাওয়া যায়। তোমরা বরং এই ফাঁকে পোশাক পাল্টে ফ্রেশ হয়ে নাও। কাউকে ফোন দেওয়া লাগবে না, আমি সাথে করে সব খাবার নিয়ে এসেছি। শুধু ভাতটা রান্না সেরে নিলে হবে। তোর রান্নাঘরটা কোথায়? রান্নাঘরটা নিচতলায়। উপরে আসার সময় দেখলাম না তো? ভিতরের দিকে। আচ্ছা আগামীকাল ঘুরে ঘুরে দেখবো। বৌমা মৃণালিনী আর খাবে না, প্রিয়ন্তী আস্তে করে বলল। ঘুমিয়ে পড়েছে, উঠলে শুধু দুধ খাইয়ে দেবো। ফ্লাক্সে তো গরম জল নেই, তুমি বরং এক কাজ করো, রাতুলের সাথে রান্নাঘরে গিয়ে ছোটো মনির জন্য গরম জল করে আনো। আর ভাতটাও একটু কষ্ট করে রেঁধে নিও। 3 পোয়া চাল মেপে রাইস কুকারে বসিয়ে দিও, টাইম লাগবে না। প্রিয়ন্তী বলল, শাড়িটা পাল্টে নেই মা। আচ্ছা। ঋতু আর প্রিয়ন্তী অন্য রুমে চলে গেল। দুজনে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে নিল। প্রিয়ন্তী পাট ভাঙা সুতির শাড়ি পরল, মুখে ক্রিম মেখে মাথা আসছে সিঁদুর পরে নিল। ঋতু দুষ্টু করে বলল, হেব্বি লাগছে বৌদিভাই তোমাকে। দাদা তো আজ ফিদা হয়ে যাবে। প্রিয়ন্তী লাজুক হেসে বলে, ধুত। এখানে আসার পর থেকে এখনও দুজনের একটা কথা হয়নি, শুধু কয়েকবার চোখাচোখি হয়েছে। প্রিয়ন্তী রাতুলের শোবার ঘরে যেতে রাতুল ইশারায় বলল, আসো। সিঁড়ি দিয়ে ওরা একসাথে নামতে লাগলো। রাতুল ট্রাউজারের পকেটে হাত ঢুকে 1 পা 2 পা করে সিঁড়ি দিয়ে নামছে। প্রিয়ন্তীর মাঝে একরাত জড়তা। রাতুল বলল, কেমন আছে প্রিয়ন্তী? এতক্ষণে এই কথাটা জিজ্ঞাসা করার সময় হলো মানুষটা অভিমান কণ্ঠে হতে চলে প্রিয়ন্তী আস্তে করে বলে, ভালো। আমি কেমন আছি জিজ্ঞাসা করবে না? রান্নাঘরটা কোথায়? চলো দেখিয়ে দিচ্ছি। রান্নাঘরে গিয়ে প্রিয়ন্তী বলল, চাল কোথায়? রাতুল সে কথা উত্তর না দিয়ে নিজেই চাল মেপে ভাত বসিয়ে দিল। তারপর মৃণালের জন্য একটা পরিষ্কার ছোট পাতিলে গরম জল করতে দিল। প্রিয়ন্তী বলল, আমাকে তো কিছু করতেই দিচ্ছে না, মা শুনলে কী ভাববে? তুমি হলে দুদিনের অতিথি, অতিথি দিয়ে কেউ কখনো কাজ করে না। প্রিয়ন্তীর মনটা খারাপ হয়ে গেল। রাতুল বলল, কি ভাবছো? কিছু না। অনেকগুলো দিন পর রাতে সবাই একসাথে খেতে বসলো। রাতুলের খুব ভালো লাগছে। একদিন সবাই একসাথে বসে খাওয়া হয় না। বাড়িতে থাকতে যার যখন খিদে পায় তখন সে খেয়ে নেয়। তাছাড়া বাবা লাঞ্চ করতো অফিসে। ছুটির দিন ছাড়া কখনো ওদের একসাথে খাওয়া হতো না। আজ খুব ছোটবেলার কথা মনে পড়ছে। প্রিয়ন্তী খেতে বারবার রাতুলের মুখের দিকে আর চোখে তাকাচ্ছে। এই 1 মাসে মানুষটা আরও ইয়াং হয়েছে কি, দেখতে খুব সুন্দর হয়েছে। রাতুলের বেডরুমটা খুব সুন্দর পরিপাটি করে গোছানো, কেউ দেখেই বলবে না এটা ব্যাচেলার রুম। রাতুল খুব রুচিশীল মানুষ। খাটটা বেশ বড়, 3 জন শুতে অসুবিধা হবে না। বাবা মা ঋতুকে শোবার ঘর দেখিয়ে দিয়ে রাতুল নিজের রুমে এলো। দেখলো প্রিয়ন্তী ঘুমন্ত মৃণালিনীকে ফিডার খাইয়ে দিয়েছে, বিছানার মাঝখানে শুইয়ে দিছে। রাতুল ঘরের দরজা বন্ধ করে দিল, বড় লাইটগুলো বন্ধ করে দিল। এই ঘরে একটা মিষ্টি ঘ্রাণ অনুভব করছে প্রিয়ন্তী। জিরো বাল্বের মৃদু আলোয় ঘরের সৌন্দর্য বেড়ে গেছে। রাতুল খাটে বসতে বসতে বলল, মৃণালিনী রাতে আর উঠবে না? না, ও বোধহয় রাতে জ্বালায় কম।
তারপর তোমার কি অবস্থা? প্রিয়ন্তীর চোখ তুলে তাকালো। আবছা আলো রাতুলের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। প্রিয়ন্তী ছোট করে উত্তর দিল, ভালো। রাতুল বলল, কিছুদিন থাকবে নাকি? না আগামীকাল বাবা মার সাথে চলে যাবে? আমি থাকলে আপনি খুশি হবেন? রাতুল কথা ঘুরিয়ে বলল, খুশি না হওয়ার কি আছে? তুমি থাকলে আমার মেয়েটাকে তো কাছে পাবো। মা জানে? কি মা জানে আমার এখানে থাকার ব্যাপারে? ও আচ্ছা। আপনি কয়টায় বাসায় ফিরেন? ঠিক নেই, এক একদিন এক এক টাইমে। ও। হঠাৎ রাতুল প্রিয়ন্তীর এক হাত ধরল। প্রিয়ন্তী কেঁপে উঠল। গলা শুকিয়ে গেল, শুকনো ঢোক গিলল। অজানা শিহরণে শরীরে রক্তকণিকা ডগবগ করে ফুটছে। রাতুল বলল, এত দূরে দূরে থাকো কেন? কাছে এসো। প্রিয়ন্তী নিজেকে সামলে নিল, বলল, আমার খুব ঘুম পাচ্ছে। রাতুলের খারাপ লাগলো, তারপর প্রকাশ করল না। আস্তে করে প্রিয়ন্তীর হাতটা ছেড়ে দিয়ে বলল, ঘুমাও। প্রিয়ন্তীর মনটা সর্বদার মেঘে ঢেকে গেল। মনে মনে বলল, একটু তো জোর করেও কাছে টানতে পারতো। নিজের থেকে কি কাছে যাওয়া যায়? লজ্জা লাগে তো। এই লোকটা কি কোনোদিনও আমার মনটা বুঝবে না? প্রিয়ন্তী গুটি গুটি মেরে খাটের একপাশে শুয়ে রইল। রাতুল এপাশ ওপাশ করছে, ওর কিছুতেই ঘুম আসছে না। প্রিয়ন্তী খুব কাছে পেতে ইচ্ছে করছে। সায়ন্তিনী চলে যাওয়ার পর একদিনও তো একা একা থেকেছে রাতুল। কখনো তো খারাপ লাগেনি। নারীর শরীর এতটা কাছে এসেছে, অথচ ছুতে না পাবার যন্ত্রণা শরীর পুড়ে যাচ্ছে। রাতুল কি প্রিয়ন্তীকে জোর করে কাছে টেনে নেবে? প্রিয়ন্তী কি ভাববে? ওর তো আর রাতুলের সঙ্গে ভালো নাও লাগতে পারে। মন মস্তিষ্ক সাথে এই অনেকক্ষণ দ্বন্দ্ব চলল। একসময় মনের জয় হলো। প্রিয়ন্তী যা খুশি ভাবুক, ওরা তো এখন স্বামী স্ত্রী। প্রিয়ন্তীর উপর সম্পূর্ণ অধিকার আছে রাতুলের। রাতুল পাশে থেকে বড় কোলবালিশটা দিয়ে মৃণালিনীকে একপাশে শুইয়ে দিল। তারপর রাতুল উঠে মাঝখানে চলে গেল। প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার? এখানে আসার পর থেকে খুব একটা কথা বলছো না কেন? ফোনে তো সারাক্ষণ ঝগড়ার মুডে থাকো। প্রিয়ন্তীর শরীর শক্ত হয়ে উঠল। ও এখন কিছুতেই নিজেকে অনুভূতির সাগরে ভাসাবে না। ও রাতুলের ওপর অনেক অভিমান জমে আছে। রাতুল এখনও প্রিয়ন্তীর ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি। অথচ সেসব কথা ভুলে গিয়ে সহজে ঘনিষ্ঠ হওয়ার পায়তারা করছে রাতুল। রাতুল প্রিয়ন্তীর ঘাড়ে মুখ গুঁজতে প্রিয়ন্তীর শরীর শিরশির করে উঠল। মনের দরজা খুলে অনুভূতিটা পরম আনন্দে ছোটাছুটি করতে লাগলো। না হলে রাতুলের স্পর্শে এত কেন বেসামাল লাগছে? রাতুল প্রিয়ন্তীর গালে চুমু এঁকে দিতে রাতুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল প্রিয়ন্তী। চোখের জল মিছে বলছে, লজ্জা লাগছে না? রাতুল অবাক হয়ে বলে, কেন লজ্জা লাগবে? তুমি তো আমার বউ। প্রিয়ন্তী ফুঁসে উঠল। রাতুল চিত হয়ে শুয়েছে। প্রিয়ন্তী সামান্য ঝুঁকে আবছা অন্ধকারে রাতুলের শার্টের কলার দুই হাতে শক্ত করে চেপে ধরল। কান্না ভেজা কণ্ঠ বলল, আমি খারাপ মেয়ে। আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলে আপনার পা হবে। সেদিন না বলেই চলে এসলেন, তাহলে এখন এত কাছে এসেছেন কেন? রাতুল প্রিয়ন্তীর মাথায় হাত বুলিয়ে দিল। আদুর কণ্ঠ বলে, কে বলেছে তুমি খারাপ? প্রিয়ন্তী মাথা থেকে রাতুলের হাতখানা প্রচণ্ড অভিমানে সরিয়ে দিল। রাতুলের বুকে এক আঙুল রেখে বলল, আপনি আপনি বলেছেন। রাতুল শত চেষ্টা করেও মনে করতে পারল না। বলল, কবে বলেছি? কেন, বিয়ের দিন? রাতুল সন্দেহের গান বলল, সত্যি বলেছিলাম? এখন তো মনে পড়বেই না। আপনি সেদিন বলেননি? কেন যে বেছে বেছে এই ধরনের মেয়েগুলো আমার কপালে জোটে? এই ধরনের মেয়ে বলতে আপনি তো খারাপ মেয়ে বুঝিয়েছেন। আমি কিছু বুঝি না মানে? মনে রাতুল মুখ টিপে হাসলো, বলল, সে তো তুমি প্রেম করো দেখেই বলেছি। করতাম অতীত। এখন করো না কেন? কারণ ছেলেটা খুব খারাপ প্রস্তাব দিয়েছিল, তাই ব্রেকআপ করিয়ে ফেলছি। সত্যি বলছো? আমাকে আপনাকে মিথ্যে বলবো কেন? তাহলে এখন আর তোমাদের সম্পর্ক নেই বলতে চাচ্ছ? আমার তরফ থেকে নেই, তবে ছেলেটা প্রায় বিভিন্ন নাম্বার থেকে ফোন করে আমাকে খুব ডিস্টার্ব করে গেছে। আমার বিয়ে হয়ে গেছে জানার পর আমাকে জানানো কেন? আপনি জানানোর সুযোগ দিচ্ছেন? দেখি নাম্বারটা দাও। প্রিয়ন্তী ফোন এনে দেবুর নাম্বার বের করে দেয় রাতুলকে। রাতুল ভরসা দিয়ে বলল, আর কখনো ডিস্টার্ব করবে না, নিশ্চিন্তে থাকো। এবার কাছে এসো। রাতুল এক হাত বাড়িয়ে দিল। প্রিয়ন্তী যেদিকে উঠে বলল, না। রাতুল প্রিয়ন্তীর পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে প্রিয়ন্তীর ঘাড়ে চুপ রাখলো। না কেন? আবেশে প্রিয়ন্তীর বুকের ধুকপুকুনি বেড়ে গেল। নিজেকে সামলে নিয়ে উদাস হয়ে বলল, আপনি এখনও আমার ভাত কাপড়ের দায়িত্ব নেননি। প্রিয়ন্তী উন্মুক্ত ঘাড়ে গাঢ় একটা চুমু এঁকে দিল রাতুল। প্রিয়ন্তী শাড়ি মুঠো করে ধরল। ওর খুব অস্থির লাগছে। প্রিয়ন্তীকে নিজের দিকে ঘুরিয়ে নিল রাতুল। প্রিয়ন্তীর কপালে এলোমেলো ছড়িয়ে ছিটে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিল। আবেশের চোখ দুটো বন্ধ করে ফেলল প্রিয়ন্তী। রাতুলের মুখটা প্রিয়ন্তীর মুখের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল, আগামীকাল তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেব। রাতুলের মুখের উষ্ণ নিঃশ্বাস প্রিয়ন্তীর মুখে উপচে পড়ছে। খুব বেসামাল লাগছে। কম্পিত কণ্ঠ বলে, তাহলে? রাতুল প্রিয়ন্তীর গালে এক আঙুল দিয়ে লম্বা রেখা টেনে দিয়ে চিবুক 3 আঙুল দাবিয়ে প্রিয়ন্তীর লজ্জা রাঙা মুখটা উপরের দিকে টেনে তুলল। বলল, তাহলে কি প্রিয়ন্তী? প্রিয়ন্তী কথা বলার শক্তি হারিয়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে ওর দম বন্ধ হয়ে মরে যাবে। স্বামী নামক মানুষটা কাছে থাকলে এত কেন সুখানুভূতি ঘিরে ধরে? রাতুল 2 হাত দিয়ে প্রিয়ন্তীর গাল দুটো আজলায় তুলে ধরে বলল, আমার চোখের দিকে তাকাও প্রিয়ন্তী। প্রিয়ন্তী অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, আমার খুব অস্থির লাগছে জামাইবাবু। রাতুল চমকে উঠল। ওর ঘোরের মুহূর্ত কেটে গেল। একমাত্র প্রিয়ন্তীকে কি বলে ডাকলো ওকে? এই প্রথম প্রিয়ন্তীর মুখে জামাইবাবু ডাকটা শুনে বিদঘুটে অনুভূতি হলো। রাতুল প্রিয়ন্তীকে ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও প্রিয়ন্তী।
রাতুল দীর্ঘশ্বাস ফেলে বালিশ নিয়ে মৃণালীকে পাশে গিয়ে শুয়ে পড়ল। প্রিয়ন্তীর এত কান্না পেল বলার মতো না। শুধুমাত্র ওর বোকামির জন্য ওদের এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট হলো। খুব কি দরকার ছিল এত ঘনিষ্ঠ মুহূর্তে রাতুলকে জামাইবাবু বলে ডাকার? অনেক রাত পর্যন্ত জেগেছিল প্রিয়ন্তী। রাত জাগার ফলে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল। উঠে দেখলো রাতুল রুমে নেই। প্রিয়ন্তীর স্নান সেরে নিল। মৃণালিনী উঠে গেছে। মৃণালীকে ফ্রেশ করিয়ে দিয়ে দুধ খাইয়ে দিল। তারপর কোলে নিয়ে নিচতলায় নামলো। শাশুড়িমা রান্না করছে। বাবা এক মনে টেলিভিশন দেখছে। ঋতু বাবার পাশে শোভায় বসে বসে নেল পালিশ পড়ছে। রাতুলকে আশেপাশে কোথাও দেখা গেল না। ওকে অফিসে চলে গেছে। মৃণালিনী বাবার কোলে দিয়ে রান্নাঘরে গেল প্রিয়ন্তী। রিক্তা দেবী বলছে, কি রান্না করছেন মা? আজ তোমাদের বউ ভাত, খুব ছোট পরিসরে অনুষ্ঠান করব, তাই কিছু আইটেম রান্না করছি বৌমা। বাকি খাবার রাতুল বাইরে থেকে আনিয়ে নেবে। প্রিয়ন্তীর খুব ভালো লাগছে। বলল, মা সবজি আছে কোথায় রাখা? রাতুলের পাশে কাজের বুয়ার নাম মিনতি। মিনতি সবজিগুলো প্রিয়ন্তীর সামনে দিয়ে বলল, আমি কেটে দেবো বৌমনি? না, আমি কেটে নেবো। রিক্তা দেবী বলল, ওর নাম মিনতি, তুমি মিনতি দিদি বলে রাখো বৌমা। আচ্ছা মা। প্রিয়ন্তী সবজি কেটে খিচুড়ি বসিয়ে দিল। তারপর ডিম সিদ্ধ নিয়ে চলে যেতে লাগলো। রিক্তা দেবী পিছু ডেকে বলল, তুমি খেয়ে নাও বৌমা। খাবো না, মৃণালীকে ডিমটা খাইয়ে দিয়ে আসি। মৃণালী অর্ধেক ডিম খেয়ে আর খেতে চাইল না। গল্প বলে খাওয়াতে পারল না। রিক্তা দেবী জোর করো না, তুমি খেয়ে নাও। প্রিয়ন্তী খেয়ে নিল। ঋতু বলল, চলো বৌদি, তোমাকে সাজিয়ে দিই। প্রিয়ন্তী খুব লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। ও উঠে চলে গেল। ঋতু লাগেজ খুলে একটা লাল টুকটুকে জামদানি শাড়ি বের করলো। প্রিয়ন্তী শাড়িটা খুব সুন্দর করে পরে নিল। ঋতু খুব সুন্দর করে প্রিয়ন্তীকে মেকআপ করে দিল। খোপায় তাজা কাঠগোলাপ গুজে দিল। প্রিয়ন্তী বলে, এত সুন্দর টাটকা ফুল পেলে কোথায়? বাংলোর বাগান থেকে তুলে এনেছি। বাংলোটা খুব সুন্দর বৌদি, দিনের সময় করে ঘুরে দেখো। বসার দোলনা আছে, একটা পুকুর আছে, চারপাশে কত ফুল ফলের গাছ, কি সতেজ প্রকৃতি। তোমার বেশ কাটবে, তুমি থেকে যাও ঋতু। আমার পড়াশোনা আছে বৌদি, না হলে থাকতাম। ছুটির সময় আসবো। আচ্ছা, এখন চুপ করে বসো, বাকি সাজটুকু কমপ্লিট করে দেই। ঋতু খুব যত্ন নিয়ে শাড়ির সাথে ম্যাচ করে লিপস্টিক পরিয়ে দিল। পুরো সাজ কমপ্লিট হওয়ার পর প্রিয়ন্তীকে দেখতে খুব সুন্দর লাগছে। ঋতু দুষ্টুমি করলে, কি দারুণ লাগছে বৌদি তোমাকে। আমি তো ক্রাশ খেয়ে যাচ্ছি, দাদাভাই দেখলে জাস্ট ফিদা হয়ে যাবে। উপরন্ত প্রিয়ন্তী লাজুক হাসলো। দুপুর 1:30টার দিকে বাংলো বাড়িতে এলো রাতুল। হাতে নতুন শাড়ি প্যাকেট। মাকে ডেকে বলল, তোমার হলো মা? রিক্তা ভাতের থালাটা সাজিয়ে বসার ঘরে চলে গেল। উঁচু গলায় প্রিয়ন্তীকে ডাক দিল, বৌমা নিচতলা আসো, রাতুল এসেছে। প্রিয়ন্তী নুপুর পরা আলতা পায়ে রিনিঝিরি ছন্দে তুলে হেঁটে এলো। প্রিয়ন্তীকে দেখে রাতুলের দু চোখ জুড়িয়ে গেল। মুগ্ধ দৃষ্টিতে প্রিয়ন্তীর মুখ পানে ফিরে ফিরে তাকালো। মাথাটায় ওটা কি ফুল গুজেছে? এই ফুলের অনেকগুলো গাছ তো এই বাংলোতে আছে, কখনো ফুলটাকে সেভাবে দেখা হয়নি। প্রিয়ন্তীর খোপায় এত মানিয়েছে ফুলটাকে, দেখতে খুব সুন্দর লাগছে। মায়ের কথা মতো প্রিয়ন্তী এসে রাতুলের মুখোমুখি দাঁড়ালো। রাতুল ভাত কাপড়ের থালাটা প্রিয়ন্তীর হাতে তুলে দিয়ে দৃঢ়কণ্ঠে বলল, আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম প্রিয়ন্তী। বিনিময়ে তুমি শুধু আমার বিশ্বাসের মর্যাদা রেখো। অবশেষে প্রিয়ন্তী অপূর্ণ চাও পূর্ণ হলো। দুজনে এক থালায় বসে খেতে বসে খুব বেশি খেতে পারল না প্রিয়ন্তী। রাতুল খেতে খেতে সুযোগ বুঝে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, শাড়ি চেঞ্জ করো না, তোমাকে খুব সুন্দর লাগছে। রিক্তা দেবী বলল, আর একটু ভাত দেই বাবা? না মা, আমরা আজ সন্ধ্যায় চলে যাব। রাতুল প্রিয়ন্তীর দিকে এক পলক তাকালো। বাবা মা চলে গেলে তো ওদের সাথে প্রিয়ন্তীও চলে যাবে। আশ্চর্য, রাতুলের এত অস্থির লাগছে কেন? রাতুল বলল, আজ থাকো মা, তোর বাবা গাড়ি বলে দিয়েছে, তার নাকি এখানে ভালো লাগছে না। রাতুল খাওয়ার রুচি চলে গেল। বলল, একদিন আর কি হবে, বাবাকে গাড়ি মানা করে দিতে বলো। না বাবা, ঋতুর সামনে পরীক্ষা, ঋতুর পরীক্ষা শেষ হলে কিছুদিন এসে থেকে যাবে। রাতুল আর কিছু বলবে ভেবে পেল না। ওর অদ্ভুত কষ্ট হচ্ছে, এখন আর অফিস যেতে ইচ্ছে করছে না। আজ একটা জরুরি মিটিং আছে, এদিকে একটা প্রকল্পে ইনভাইট করছে, খুব বিনিময়ের সাথে অন্তত 2 ঘন্টা সময় তাদের দিতেই হবে বলছে। এখন আর কোথাও যেতে ইচ্ছে করছে না। চক্ষু লজ্জার জন্য আগ বাড়িয়ে বলতেও পারছে না যে প্রিয়ন্তী মৃণালিনীকে নিয়ে এখানে কিছুদিন থাকুক। রাতুল হাত দিয়ে উঠে পড়ল। মৃণালিনী কিছুক্ষণ আদর করে দিল। মাকে আবারও বলল, আগামীকাল যেও মা। আবার আসবো বাবা। তোমরা কখন যাবে? বিকেলে রওনা হবো। তখন তো আমি আসতেও পারবো না, আমার একটা মিটিং আছে, তাছাড়া একটা প্রকল্পও যেতে হবে। বেশ তো, তোর আশা লাগবে না, ছুটি পেলে একবার বাড়ি থেকে ঘুরে আসিস। রাতুল প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, যাবো মা। এখন প্রিয়ন্তীকে কিছু সময়ের জন্য খুব একা পেতে ইচ্ছে করছে। এদিকে মায়ের সামনে বলতেও পারছে না, একটু ঘরে চলো প্রিয়ন্তী। আবার এই বিরহ সহ্য করতেও পারছে না। আগে কতবার প্রিয়ন্তীর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এমন অদ্ভুত অনুভূতি তো কখনো হয়নি। রাতুল মিথ্যে করে বলল, আমার ফোনটা বোধহয় ঘরে ফেলে এসেছি, তুমি একটু ফোনটা এনে দিবে প্রিয়ন্তী? দিচ্ছি। প্রিয়ন্তী ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠে ঘরে চলে গেল। রাতুল বারবার ঘড়ি দেখছে, একা একাই বলল, ওর আসতে এত দেরি হচ্ছে কেন? বোধহয় ফোনটা খুঁজে পাচ্ছে না, আমি গিয়ে নিয়ে আসি, আমার এমনিতেই বেশি দেরি হয়ে যাচ্ছে। রাতুল সিঁড়ি বেয়ে তত্তরিয়ে উপরে উঠে গেল।
ঘরের দরজা সামান্য চাপিয়ে দিয়ে প্রিয়ন্তী পেছনে গিয়ে 2 হাত আড়াআড়িভাবে রেখে দিল। রাতুলের উপস্থিতি টের পেল প্রিয়ন্তী। ওর বুক কাঁপছে। নিচু কণ্ঠে বলল, "আপনার ফোন খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছেন?" রাতুল প্রিয়ন্তীর পেছন থেকে জড়িয়ে ধরে খোঁপায় মুখ গুজল। নিঃশ্বাসে টেনে নিল। প্রিয়ন্তী চুলে সুন্দর করে নেশা জড়ানো কণ্ঠে বলল, "চুলে কি শ্যাম্পু করছো? এত মিষ্টি ঘ্রাণ?" প্রিয়ন্তী শুকনো ঢোক গিলল। পেটের ভিতরে যেন কামড়ে ধরছে। অস্ফুট স্বরে বলে, "ছাড়ুন।" রাতুল ছাড়ার বদলে আরও একটু গভীরভাবে প্রিয়ন্তীকে জড়িয়ে ধরল। বলে, "ছাড়তে ইচ্ছে করছে না। দরজা খোলা। কেউ দেখে ফেলবে। দেখুক, নিশ্চুপ। তুমি আর চলে যাও না প্রিয়ন্তী, প্লিজ।" থেকে কি করব? আমার জন্য থাকবো? কেন থাকবে? রাতুল প্রিয়ন্তীকে নিজের সামনে ঘোরালো। দুজনের মাঝখানে যতটুকু দূরত্ব ছিল এক নিমেষে মিলিয়ে গেল। প্রিয়ন্তীর কপালে কপাল ঠেকে বলে, "আমার চোখের দিকে তাকাও প্রিয়।" ওই গভীর চোখে বেশিক্ষণ চোখ মেলানোর সাহস হলো না প্রিয়ন্তীর। দ্রুত চোখ নামিয়ে নিল। রাতুল মরিয়া হয়ে গেল। মাকে গিয়ে বলবে তুমি এখানে কিছুদিন থাকতে চাও। রাতুলের আকুলতা প্রিয়ন্তীর খুব ভালো লাগছে। হাসি লুকিয়ে মিথ্যে করে বলো, কেন বলবো? আমি তো থাকতে চাই না। আমার জন্য বলবা? আপনি বলুন। তুমি বললে কি সমস্যা? আমি পারবো না। প্রিয়ন্তীকে দূরে ঠেলে দিয়ে অভিমান করে রাতুল বলল, বেশ, চলে যাও তবে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। চলে গেল রাতুল। খুব রেগে আছে রাতুল। চোখ মুখও কথা বলার ভঙ্গি দেখেই বুঝতে গেছে প্রিয়ন্তী ওর খুব ভালো লাগছে। রাতুলের বাবা মা বোন ওদের মেয়েকে রেখে বিকেলের দিকে চলে গেল। ওরা চলে যেতেই প্রিয়ন্তী মৃণালিনীকে কোলে নিয়ে মিনতিদের সাথে খেলা করে বাংলো ঘুরে দেখল। কতক্ষণ পুকুর পাড়ে সিঁড়ির ধারে পা ডুবিয়ে বসে রইল। দোলনায় বসলো মিনতির সাথে গল্পে গল্পে সে বিকেলটা বেশ কাটলো। মিনতি বলল, আপনি কি এখানে থাকবেন? না, এখন ঘরে যাবেন। কেন মিনতি দিতে? আমি এখন রাত্রে রান্না করে রেখে চলে যাব। ও, তাহলে চলো। ওরা বাসায় এলো। মিনতিদি রান্না করতে চলে গেল। আর প্রিয়ন্তী মৃণালিনীকে খাইয়ে দিয়ে মাকে ফোন দিল। বলল, কেমন আছো মা? আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমার দিদিভাই কেমন আছে? আমরা ভালো আছি মা। কি করো? বাবার শরীর কেমন আছে? এই তো, তোর বাবাকে একটু চা করে দেই। তোর বাবার ঠান্ডা লেগে গেছে। ডাক্তার দেখে ওষুধ আনতে বলো। এনেছো? তুই সুখে আছিস তো প্রিয়ন্তী? হ্যাঁ মা। জামাই প্রতিদিন ফোন দেয়? তোর শাশুড়ি ননদ ভালো ব্যবহার করে? মা, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা প্রিয়ন্তী? আমার শ্বশুর শাশুড়ি আমাকে আর মৃণালিনীকে তোমার জামাইয়ের কাছে আজ রেখে গেছে। সত্যি? হ্যাঁ গো, সত্যি। আমি খুব খুশি হয়েছি প্রিয়ন্তী। স্বামী স্ত্রী কাছাকাছি থাকা ভালো, ভুল বোঝাবুঝি কম হয়। আশীর্বাদ কর মা। সে আর বলতে, আমি সবসময় মন ভরে আশীর্বাদ করি। স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। ভালো কথা। সায়ন্তীর যে এর ধরে তোর জামাই তোর সাথে অশান্তি করে না? না মা। মেয়েটা সোনার সংসার ফুলের মতো বাচ্চা ফেলে পচা শামুকে পা কাটলো। যখন মোহ কেটে যাবে তখন মাথা ঠুকে মরেও আর কাজ হবে না। প্রিয়ন্তী বিরক্ত হয়ে বলল, দিদির কথা বাদ দাও তো মা। সে না হয় বাদ দেয়, জামাই তো সকালাত পূরণ করে তো। প্রিয়ন্তী কী উত্তর দেবে ভেবে পেল না। তবে রাতুলকে ছোট করতে ইচ্ছে করলো না। ছোট করে বলল, করে। জামাইয়ের খেয়াল রাখিস। আর একবার এসে ঘুরে যাস। ও ছুটি নেই মা। বন্ধের দিন আসিস, এক সময় যাব। রাত 8টার দিকে রাতুল বাসায় ফিরল। রাতুলের গাড়ির শব্দ পেয়ে প্রিয়ন্তী চুলগুলো ঠিকঠাক করে নিল। ঠোঁটে আর একটু গাঢ় করে লিপস্টিক পরে নিল। মৃণালিনী ঘুমিয়ে পড়েছে। প্রিয়ন্তী কী করবে বুঝে উঠতে পারছে না। তাই টেলিভিশন ছেড়ে দিল। মিন্টুর যেন কাঁচা ঘুম ভেঙে না যায়। তাই লো সাউন্ড দিয়ে এক দৃষ্টিতে টেলিভিশনের দিকে তাকিয়ে রইল। রাতুল এসে ঘরে মা মেয়েকে দেখে চমকে উঠল। এতটাই অবাক হয়েছে কতক্ষণ হাঁ করে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে রইল। প্রিয়ন্তী টেলিভিশনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, যেন খুব হাসির দৃশ্য দেখছে। রাতুল ঘোর তখনও কাটে। মাকে ফোনে দিয়ে বলল, ওদের রেখে গেছে কেন মা? এ আবার কেমন কথা রাতুল? বউ বাচ্চা দেখে খুশি হসনি? না মানে? কোনো মানে টানে না বাবা। এখন থেকে বৌমা আর দিদিভাই তোমার কাছে থাকবে। আচ্ছা। রাতুল ফোন রেখে ফুরফুরে মেজাজে পোশাক পাল্টে স্নান করতে বাথরুমে ঢুকলো। ওরা অনেক দিন পর সত্যি সত্যি খুব ভালো লেগেছে। স্নান সেরে এসে দেখলো প্রিয়ন্তী ওদের দুজনে খাবার ঘরে নিয়ে এসেছে। প্রিয়ন্তী টি টেবিলের উপর খাবার নামিয়ে রাখলো। রাতুল সবাই গিয়ে বসলো। বলল, তুমি খেতে বসো প্রিয়ন্তী। প্রিয়ন্তী রাতুলের পাশে বসলো। রাতুল গরম ভাতে তরকারি মেখে নিতে নিতে বলল, আমার জন্য রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয়ন্তী। উত্তরে প্রিয়ন্তী লাজুক হাসলো। বলল, ওরা দুজনে পেট ভরে খেয়ে নিল। প্রিয়ন্তী লাগেজ থেকে সুতির 3 পিস বের করলো। রাতুল বলল, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? চেঞ্জ করব। রাতুল প্রিয়ন্তীর এক হাত ধরে আবেগ ঘন ঘন বলল, প্লিজ এখন না। প্রিয়ন্তী 3 পিস নামিয়ে রাখলো। রাতুল আবারও চট করে প্রিয়ন্তীর এক হাত ধরলো। এদের ঘরের সাথে অ্যাডজাস্ট করে ছোট্ট একটা গ্রিল ছাড়া ঝুল ঝাড়ন্ত বারান্দা আছে, শুধু হাফ রেলিং দেওয়া। রাতুল প্রিয়ন্তীকে ঝুল ঝাড়ন্তার বারান্দায় নিয়ে গেল। তারপর 2 হাত দিয়ে প্রিয়ন্তীকে বুকের ভেতরে জড়িয়ে ধরে বলল, তোমার দিদি আমাকে বাবুকে ফেলে যাবার পরে ভেবেছিলাম আমার জীবনটা পুরোপুরি থমকে যাবে। আমি হয়তো আর কখনো খুব সহজে মুভ অন করতে পারবো না। আমি ভুল ছিলাম প্রিয়ন্তী। তুমি আমার লাইফে আসার পর মনে হলো জীবনকে আরও একবার সুযোগ দেওয়া যায়। আমি তোমাকে ভালোবাসি বলবো না, কারণ মিথ্যে বলা হবে। তবে এই 1 মাসে তোমার
সাথে হোক না অল্প সময়ের জন্য ফোনে কথা বলতে বলতে তোমার মায়ের বড্ড জড়িয়ে পড়ছি। কখনো আমাকে ছেড়ে যেও না প্রিয়ন্তী। শুধু তুমি এক জীবন শুধু আমার হয়ে থাকো। রাতুল একটু আগে স্নান করে শার্টের উপরে দুটো বোতাম খোলা। রাতুলের উন্মুক্ত পিঠে ভেজা পরশে মুখ গুজল প্রিয়ন্তী। রাতুল প্রিয়ন্তীর মুখটা দুই হাতে তুলে ধরল। কতক্ষণ প্রিয়ন্তীর সুন্দর মুখখানি দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁটে গভীর চুমু এঁকে দিল। সেই সাথে অনুভব করলো দুজনের রক্তকণিকা টকবক করে ফুটছে। রাতুল প্রিয়ন্তীকে কোলে তুলে নিল। চোখে চোখ রেখে গাঢ় কণ্ঠে বলল, আজ কোনো জড়তা নেই তো? প্রিয়ন্তী চোখ নামিয়ে নিল। ওর বড্ড অস্থির লাগছে। একরাশ লজ্জা উপচে চোখে মুখে উপচে পড়ছে। রাতুল বোধহয় উত্তর পেয়ে গেল। ঘরে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিল প্রিয়ন্তীকে। নিজের প্রিয়ন্তীর পাশে গা ঘেঁষে বসলো। রাতুল প্রিয়ন্তীর কাঁধে হাত লাগলো। প্রিয়ন্তী মাথা তুলে তাকাতে রাতুল নিজের বাহু ধরে প্রিয়ন্তীকে আবদ্ধ করলো। প্রিয়ন্তী আর কিছু বলার সুযোগ পেল না। রাতুল প্রিয়ন্তীর কোমরে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আর একটু কাছে টেনে নিল। নিচু হয়ে প্রিয়ন্তীর চোখে মুখে চুমু খেয়ে গলায় ঠোঁট ছোঁয়াতে প্রিয়ন্তী বেসামাল হয়ে রাতুলকে দু হাতে আগলে ধরল। রাতে তৃতীয় প্রহর পর্যন্ত রাতুল অসহ্য ভালোবাসায় আগুনে একটু একটু করে পুড়তে লাগলো প্রিয়ন্তী। রাতুল প্রিয়ন্তীকে সুখের সন্ধান দিল। সেই সাথে আজ এই মুহূর্ত থেকে দিল স্ত্রীর পূর্ণ অধিকার। রাতুলের গভীর সংস্পর্শে কুমারী থেকে পরিপূর্ণ নারীতে রূপান্তরিত হলো প্রিয়ন্তী। সেই সাথে অনুভব করলো পুরুষের পবিত্র ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। ভোরের দিকে প্রিয়ন্তী ঘুমিয়ে গেল। শুধু ঘুম নেই রাতুলের চোখে। বারবার মনে একটাই প্রশ্ন বারবার উকে দিচ্ছে, তবে কি সায়ন্তিনী প্রথম থেকে রাতুলকে ঠকেছে? আজ থেকে 3 বছর আগে সায়ন্তীর সাথে ঘনিষ্ঠ হবার প্রথম রাতের কথা মনে পড়ে গেল রাতুলের। সেদিন সায়ন্তী এত বেশি স্বাভাবিক ছিল যেন রাতুল শান্তির জীবনে প্রথম পুরুষ না, অথচ প্রিয়ন্তী কেমন ছটপট করছিল। তুমি আমার মনের মানুষ। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।